Dreams Avenue. হ্যালো ফ্রেন্ডস, নিশ্চয়ই চিনতে পারছেন নাকি পারছেন না? পারার কথাও না, আবার পারার কথাও, দুটোই সত্যি। হয়তো অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা যদি করে থাকেন, তাহলে হঠাৎ করে আমাকে অন্য দিনে অন্য যে কোনো সময় শুনলেও চিনতে পারবেন যে না, এই ছেলেটাকে আমার চেনা চেনা মনে হচ্ছে। কবে যেন কোথায় যেন উহাকে শুনেছি, কবে যেন তার সাথে কোথায় অনেক মনের কথা বিনিময় হয়েছিল, নিজের হৃদয়ের অনেক কিছু খুলে বলেছিলাম। এরকম হয়তো চিনতেও পারেন, আবার হঠাৎ করে যদি অন্য কোথাও অন্য সময়ে আমাকে এভাবে শোনেন, নাও চিনতে পারেন যে এই ছেলেটা আবার কোত্থেকে আসলো। আমি জানি না দুটো অনুভূতির কোনটা ঠিক এই মুহূর্তে আপনার হচ্ছে, সেটা আপনি আমাকে লিখে জানালে আমি জানবো। তবে আমি বলতে পারি যে এই মুহূর্তে আমার কি অনুভূতি হচ্ছে, সেই অনুভূতিটা আমি প্রকাশ করতে পারবো না। কারণ হচ্ছে যে আমি গত অনেক দিন ধরে একটা আভাস দিচ্ছিলাম যে একটা খুব বড় একটা প্রবলেম আমাকে ফেস করতে হচ্ছে, যার কারণে হয়তো একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। সেই অনিশ্চয়তাটা আমি বলেছিলাম যে হয়তো এমনও হতে পারে যে আমাকে একটা অনির্দিষ্ট সময়ের জন্য সবার কাছ থেকে একটু দূরে চলে যেতে হতেও পারে, বাট আল্লাহ তাআলার অশেষ রহমতে দূরে যেতে হচ্ছে না। দ্যাটস দ্য গুড নিউজ। এবং এটা হয়তো আরো অনেক খুশি নিয়ে বলা উচিত ছিল, কিন্তু আমি একটু অনেক বেশি ইমোশনাল, আবার এত দ্রুত আবার এত আপনাদের কাছাকাছি চলে আসবো, এটা আমার স্বপ্নাতীত ছিল। সো দিস ইজ ইরাজ অ্যান্ড দিস ইজ ড্রিমস অ্যাভিনিউ। আগে ছিল শনিবারে, এখন থেকে হবে শুক্রবারে। আজকে 11টা থেকে 2টো পর্যন্ত হবে, বাট এর পরের সপ্তাহ থেকে প্রবাবলি আরেকটু পরে হবে, রাত 1:30 থেকে 3:30 পর্যন্ত মোস্ট প্রবাবলি। এটা হচ্ছে দ্য ব্রেকিং নিউজ। আর গত সপ্তাহে ছিলাম না, নিশ্চয়ই অনেকেই স্পেকুলেশন শুরু করে দিয়েছিলেন যে আমি কোথায় গেলাম, আবার চলে গেলাম কিনা। নিশ্চয়ই সব অনিশ্চয়তার অবসান ঘটলো, আর বাকি কথা পরে হবে। এই মুহূর্তে আসলে এত বেশি এক্সাইটেড ফিল করছি এবং এত বেশি ইমোশনাল করছি, সে কিছু বলতে পারছি না। শুধুমাত্র SMS করে নিয়মটা মনে করিয়ে দেই, যদি কিছু বলার থাকে, যদি কিছু লেখার থাকে, যদি কিছু জানানোর থাকে, আর যদি কিছু জানার থাকে, আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার এই শর্টেস্ট ভার্সন, যা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠিয়ে দেবেন 6969 সেই নাম্বারটাতে। নাম্বারটাও সে আগের মতোই, শোটাও আগের মতোই, ড্রিমস অ্যাভিনিউ। এবং আমি তো সবসময় শুধুমাত্র আপনার, সবসময় একই রকম। সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। ওয়েলকাম ব্যাক কথাটা আজকে কিন্তু একটু ব্যাপক অর্থে আমি ব্যবহার করছি। ওয়েলকাম ব্যাক শুধুমাত্র ফার্স্ট লিঙ্কের পরে 2টো গানের পরে আজ এইমাত্র ব্যাক করলাম সেজন্য না। ওয়েলকাম ব্যাকটা হচ্ছে আসলে একটা গভীর অনিশ্চয়তার মেঘকে দূর করে আমরা এই মুহূর্তে রৌদ্র করজ্জ্বল এক উজ্জ্বল দীপ্তিতে ভাসছি, এবং সেই উজ্জ্বল দীপ্তিতে স্নাত হতে হতেই বলছি সবাইকে যে ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম আবারও এবং সবাইকে স্বাগত। শুনছেন এই মুহূর্তে আর কাউকে না, ইরাজকেই, এবং এটা ড্রিমস অ্যাভিনিউ, অন্য কোনো অ্যাভিনিউ কিন্তু না। অ্যান্ড দিস ইজ রেডিও আমার 88.4 FM। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং নিশ্চয়ই চিরটাকাল সঙ্গে রব, নগর বাউলের সে গানের মতো। একটু আগে আমরা যে গানগুলো শুনলাম, গানস এন্ড রোজের গান সুইট চাইল্ড অফ মাইন, অ্যান্ড দ্যাট ওয়াজ ডেডিকেটেড টু অল অফ মাই ফ্রেন্ডস, অ্যান্ড অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু সে সুইট ফ্রেন্ডস অফ মাইন। আর দ্বিতীয় গানটা ছিল অপেক্ষা, ভাইকিংসের গান, রান আউট মুভি থেকে। আর এই গানটা আমার কাছে মনে হয় যে অপেক্ষা গানটা খুব তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে আমাদের সবার জন্য, যেটা কথাটা বারবার বলছি। আর কিছু কথা আসলে না বললেই না, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল মনে হয় ঠান্ডা লেগে গলা একটু বসে আছি, সেজন্য মার্জনা প্রার্থনা করছি। বিষয়টা হচ্ছে যে আসলে আমি অনেকদিন ধরেই একটু আগে এবার আভাস দিয়েছিলাম যে আসলে অনিবার্য কারণবশত, খুব জরুরি একটা বিষয়, সমস্যা না হলে আমি কখনোই এরকম হওয়ার কথা না যে আমাকে হয়তো আবার একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেটা অনেক দিনের লম্বা হতে পারে, আবার ছোট হলেও, একটা বিরহের একটা বিরহের একটা কাল তৈরি হতে যাচ্ছে। এবং গত উইকে আমার শো হয়নি, তার আগে শনিবার অ্যাকচুয়ালি আমি অন এয়ারে কোনো ইঙ্গিত দেইনি, এবং আমার ধারণা আমার কোনো কথাতে বা কোনো কিছুতেই কেউই বুঝতে পারেনি যে দ্যাট ওয়াজ মাই লাস্ট শো। আর এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি তো বুঝতে দেইনি, এবং আমার ধারণা যে আমার তো ওই দিন কেউই বুঝতে পারেনি। আমি চেষ্টা করেছি আসলে বিদায়টা যেন হাসি মুখে হয়, অন্তত আমার কাছে মনে হয় যে আসলে হাসি মুখে বিদায় দেওয়াটাই সবচেয়ে শ্রেয়, দুই পক্ষের জন্যই সেটা ভালো, যিনি বিদায় দিচ্ছেন এবং যিনি বিদায় নিচ্ছেন তার জন্য, দুইজনের জন্যই। তো বাট আমি নিজের মনের ভেতরে ঠিকই জানতাম যে দ্যাট ওয়াজ শো, এবং এরপর একটা হয়তো দীর্ঘকালের বিরতি পড়বে, এবং যদি সবকিছু ব্যাটে বলে না মেলে হয়তো আর কোনোদিনই শো করা হবে না, এরকম একটা তো একটাবার আমার মনের অবস্থাটা চিন্তা করুন যে লাস্ট ড্রিমস অ্যাভিনিউ যেদিন করলাম শনিবারে, এই গত শনিবারের আগে শনিবারে, আমার পুরো 3 ঘন্টা আমার মনের অবস্থা কেমন ছিল। বাট আই ট্রাই টু বি নর্মাল, এবং আমার ধারণা আমি সফল হয়েছি সেই চেষ্টায়। এবং যখন শোটা শেষ করে যাচ্ছিলাম একদম শেষ মুহূর্তে,
মানে অবর্ণনীয় অনুভূতি কাজ করছিল এই মুহূর্তে আমার মধ্যে, এবং শেষ করে অনেকক্ষণ ধরে আমি স্টুডিওর দিকে, এই চেয়ার হট সিটগুলোর দিকে, কনসোল, মনিটর, মাইক্রোফোন, পুরো স্টুডিও, সেই বাতি, সামনের অপার শূন্যতা, সবকিছুই মানে ছেড়ে যেতে মন চাচ্ছিল না। অনেক কষ্টে মানে শরীরের ভেতরে সবটুকু ইচ্ছা শক্তি দিয়ে দেহটাকে টেনে নিয়ে স্টুডিওর বাইরে চলে গেলাম, এবং পর মুহূর্তে আবার দরজাটা খুলে কি এক অবোধ তাড়নায় আমি আবার ভেতরে প্রবেশ করলাম। না, আরেকটু দেখে যাই, জানি না আবার কখনো দেখা হবে কিনা স্টুডিওটা, সেই প্রিয় জায়গাটা, কত স্মৃতি। সেই জন্য আবার ঢুকলাম এবং আবার একটু দেখে তারপর চলে গেলাম, এবং মনে হচ্ছিল যে পা চলছে না আসলে, এবং ওই মুহূর্তে মাথাটা পুরোপুরি ব্ল্যাঙ্ক ছিল, এবং সবকিছু আসলে ওটা বর্ণনা করার মতো না। তো এরকম আর একবার না দুবার হয়েছিল। সেটা হচ্ছে যে 2010-এর 15 ডিসেম্বর প্রবাবলি, যখন প্রথমবারের মতো একটা দীর্ঘ 1 বছর 2 মাসের বিরতি, তার আগের শোটাতে, এবং সর্বশেষ হয়েছিল 2012-র জুনের 1 অথবা মে 30, মানে ওই সময়টাতে একটা ভেবেছিলাম যে অনেক দিন দেরি হবে, কিন্তু সেটাও লাকিলি একটা সপ্তাহের বিরতির পরে আমি আবার সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদে চলে আসতে পেরেছিলাম, এবং এবারও ঠিক তাই হলো। অদ্ভুত ব্যাপার যে মাত্র একটা সপ্তাহের বিরতির পরে আমি আবার সকল অনিশ্চয়তাকে দূর করে চলে আসতে পেরেছি। এবং এই মুহূর্তে আসলে আমি আমার যেটা মনে হচ্ছে যে গত শনিবারের আগের শনিবারের শো থেকে আজকে অনেক বেশি ইমোশনাল আমি ফিল করছি ফিরে আসতে পেরে। আর এই আনন্দ আসলে বলে বোঝানো কঠিন। আমার কণ্ঠস্বরের সবটুকু প্রচেষ্টা বা আমার শব্দ ভান্ডার সবকিছু আসলে ব্যর্থ এই আনন্দ বোঝাতে। মানে যখন সবকিছুর সামনে অন্ধকার থাকে, হঠাৎ করে যখন তীব্র আলোর ঝলকানিতে চোখ উদ্ভাসিত হয়ে যায়, ওই মুহূর্তে হৃদয়ের অনুভূতিটা আসলে আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠতম কবিও সঠিকভাবে বোঝাতে অক্ষম, আর আমি তো কোন ছাড়, এটা আমার কাছে মনে হয়। আমার সর্বোচ্চ চেষ্টা ছিল, আমি সবসময় একটা আশ্বাস দিয়েছিলাম যে আমি আমার সবটুকু এফোর্ট আমি দিব, তাতে আমার যত ক্ষতি স্বীকার করতে হয়, যত ত্যাগ করতে হয় সেটা আমি করবো। বিকজ আমার কাছে সব কিছুর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বন্ধুদের সাথে থাকা, এই রেডিওতে থাকা, এই মাইক্রোফোনের সামনে কথা বলা। এটা আমার কাছে কতটা দামি একমাত্র আমিই জানি, বা হয়তো আমিও জানি না। আর ইনফ্যাক্ট আসলে সমস্যাটা শুরু হয়েছে গত প্রায় 1 বছর 2 মাস, মানে গত 14-15 মাস ধরেই কিন্তু আসলে আমাকে স্পেসিফিকভাবে বললে গত 15 মাস ধরেই কিন্তু আমাকে অনেক কষ্ট করে শো করতে হচ্ছে। আমার অ্যাকচুয়ালি আমার যেটা মেইন প্রফেশন, আমার মূল চাকরি যেটা, সেটার কারণে আমাকে ঢাকার বাইরে থাকতে হয়, অন্য অনেক শহরে থাকতে হয়, অনেক দূরে থাকতে হয়, এবং আমি এমনও হয় যে আমি আসলে শুধুমাত্র শো করার জন্য ঢাকায় আসি, এবং শো করে আমাকে পরের দিন আবার শনিবার যেহেতু শো থাকতো, রবিবার সকাল অফিস ধরতে হয় অনেক দূরে গিয়ে, এরকমও হয়েছে অনেকবার। এবং এমনও হয়েছে যে আমি শো শেষ করে বের হয়ে 2টা থেকে, দেন সারা রাত জার্নি করে এক ফোঁটা না ঘুমিয়ে জাস্ট হয়তো ভোর 8টা 8:30টার সময় অফিসে পৌঁছে আবার 9টা থেকে অফিস শুরু করলাম, সারাদিন অফিসে। এবং গত 15 মাস ধরে কিন্তু আসলে এমনটাই হয়েছে, কিন্তু আমি সেই কোনো কষ্টকে কষ্ট মনে করিনি। আর এটা করতে গিয়ে আমাকে অনেক সমস্যা ফেস করতে হয়েছে। আমার মূল অফিসে অনেক প্রবলেম হয়েছে, আমার ব্যক্তিগত আরও অনেক স্যাক্রিফাইস, অনেক কিছুই করতে হয়েছে। সেগুলো নিছক ব্যক্তিগত বলে আমি আর সেগুলো বলছি না, বাট অনেক কষ্ট স্বীকার আসলে আমাকে করতে হয়েছে। কিন্তু একটা দিনের জন্য আফসোস জাগিনি যে না আমি কেন এরকম করছি বা কোনো ভুল করছি কিনা, একটা মুহূর্তের জন্য সংশয় দ্বিধা প্রশ্ন জাগিনি। কারণ আমার কাছে সব কিছু থেকে বড় ছিল যে না, যত কষ্টই হোক না কেন আমি মানে রেডিওতে এখনো কাজ করতে পারছি, শো করতে পারছি, মাইক্রোফোনের সামনে কথা বলতে পারছি, এটা হচ্ছে যে সবচেয়ে বড় আনন্দ। এর জন্য অনেক কষ্ট স্বীকার করা যায়, তাই কোনো কষ্টই কষ্ট মনে হয়নি। এবং না ঘুমিয়ে এবং শত শত মাইল জার্নি করে, প্রত্যেক সপ্তাহে আসা যাওয়া করে এবং মানে বলে বোঝানোর মতো না আসলে ব্যাপারটা। সেভাবে গত 15 মাস ধরেই আমি শো করছি ইনফ্যাক্ট। তো তারপর একটা একেবারেই খুব সিরিয়াস একটা ইস্যু চলে আসাতে আসলে আমাকে এরকম একটা ডিসিশন নিতে হয়েছিল যে না আসলে সম্ভব ছিল না। বাট আমি আমার অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি রেডিও আমার 88.4 FM কর্তৃপক্ষের প্রতি, বিকজ তাদের কারণেই হয়তো, তাদের সহযোগিতায় সাহায্যের কারণে আমি আবার ব্যাক করতে পারলাম, এবং হয়তো তাদের সহযোগিতা ছাড়া আবার এই কথা বলাটা সম্ভব হতো না। আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই ম্যানেজমেন্টের প্রতি। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস অপরচুনিটি অ্যাগেইন। আর সবচেয়ে বড় কৃতজ্ঞতা এবং ভালোবাসা বন্ধুদের জন্য, যারা একটু হলেও কষ্ট পেয়েছেন চলে যাওয়াতে। এই সংখ্যাটা হয়তো খুব কম হবে, তারপরে যত কমই হোক না কেন অশেষ ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা এবং অনেক অনেক ভালোবাসা থাকবে। আর বাকি কথা তো পুরো শো জুড়েই হবে। আসলে আমি সঠিকভাবে বোঝাতে ব্যর্থ আসলে আমার কেমন লাগছে এই মুহূর্তে, এই জন্য আবল তাবল বকছি, ক্ষমা করে দেবেন নিজ গুণে। এবং আসলে খুব বেশি আবেগ সবসময় বাঁধ ভাঙা, সবসময় হিসেব করে আসলে কথা বলা যায় এই মুহূর্তগুলোতে, সে যত বড় বিদগ্ধ বক্তাই হোক না কেন। আজকে তবে সে যাই হোক না কেন, আজকেও সব রাতের মতোই গান, আপনার পছন্দের গানগুলো প্লে করবো, আপনার মনের কথা জানবো SMS এর মাধ্যমে, এবং আর অনেক কিছু হয়তো হবে। শুধুমাত্র আপনি SMS আমাকে করুন। প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে।
একটু পরে ফিরছি, সাথে থাকুন। এই গানটা আমি এখন প্লে করছি, চিঠি গানটা ফিডব্যাকের অনেক দিন ধরেই প্লে করা হচ্ছে না গানটা, কিন্তু আমার খুব প্রিয় একটা গান এবং এই স্পেশালি আজকে এই গানটা শুনতে ইচ্ছে হচ্ছে কারণ আজকে স্টুডিওতে এসে বসলাম, শো করবো, একটু পরে শো স্টার্ট হবে, আমার সময় আমার অফিসের একজন এসে আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিল। তো আমি ভাবলাম ঘটনা কি, এটা কিসের চিঠি? আমি গত 1 বছর ধরে অনেক রেগুলার, মানে পুরো বছরে মনে হয় মাত্র 2টা কি 3টা সম্ভবত 2টো বা 3টা শোমিস দিয়েছি। তো এই অস্বাভাবিক ধারাবাহিকতার জন্য কি রেডিও অফিস আমাকে কোনো মানে ভালো কোনো পজিটিভ কথা লিখে চিঠি লিখলো? পরে খুলে দেখলাম যে আমাদেরই এক বন্ধু, রেগুলার একজন লিসনার, একটা দীর্ঘ 3 পাতা একটা চিঠি পাঠিয়েছেন। তো ভালো লাগলো, চিঠি পেতে আসলেই ভালো লাগে। চিঠি এটা মানে এখন তো ডিজিটাল যুগ, কিন্তু চিঠির এখন অন্যরকম একটা আবেদন। তো মনটাই ভালো হয়ে গেল এরকম একটা চিঠি পেয়ে। আমি তার নাম বলছি না। তো এই যেহেতু চিঠি পেয়েছি এই জন্য চিঠি গানটা শুনতে খুব ইচ্ছে হচ্ছে। সো লেটস এনজয় দ্য সং চিঠি বাই ফিডব্যাক। একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে। ইয়েস, ভুল শুনছেন না, যদি এইমাত্র টিউন করে থাকেন আমাকে শুনছেন, আমি হচ্ছি ইরাজ। শোয়ের নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ এবং আমার মনে হয় যে শুরুতে সবাইকে আরেকবার জানিয়ে দেওয়া উচিত যারা শুরু থেকে হয়তো শোনেননি, সেটা হচ্ছে যে আমি দীর্ঘকাল ধরে শনিবার রাতে শো করে আসছি এবং এখন থেকে আমি শনিবার রাতে বদলে শুক্রবার রাতে থাকবো। আজকে আছি রাত 11টা থেকে 2টো পর্যন্ত, কিন্তু সামনে শুক্রবার থেকে আশা করছি আমার রেগুলার টাইমিং হবে, অর্থাৎ সবসময়ই সামনে শুক্রবার থেকে সবসময় যেটা আমার টাইমিং হবে সেটা হচ্ছে এখন থেকে একটু লেট নাইট শো হবে, রাত 1:30 থেকে 3:30 পর্যন্ত। এই 2 ঘন্টা আমি থাকবো হোপফুলি নেক্সট ফ্রাইডে থেকে। আজকে 11 থেকে 2টো পর্যন্ত আছি। আশা করছি আমাকে শুনতে হয়তো একটু রাত পর্যন্ত আপনাকে জেগে থাকতে হতে পারে সামনের সপ্তাহ থেকে, একটু হয়তো কষ্ট স্বীকার করতে হবে, একটু কষ্ট দেবো, আমার কাজে কষ্ট দেওয়া মানুষকে, এই জন্যই বোধ হয়। আনন্দ আমি দিতে পারি না, কষ্টই শুধু দিয়ে যাবো সবসময়। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে উই আর জাস্ট টুগেদার, এটাই হচ্ছে বড় কথা যে আমরা একসাথে আছি সবকিছুর পরেও, এবং একসাথে থাকাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় সত্যি, অন্য সবকিছু মিথ্যে। এবং আমরা এখন একটু আগে যে গানটা শুনলাম সেটা হচ্ছে জাস্টিন টিম্বারলেক ফিচারিং টিম্বারল্যান্ড, সেক্সি ব্যাক, এবং তার আগে ছিল ফিডব্যাকের গান চিঠি। আর আমাকে অনেক বন্ধু চিঠি অর্থাৎ ডিজিটাল চিঠি অর্থাৎ SMS পাঠিয়েছেন, আর সেটা হচ্ছে রাশেদ অ্যাজ ইউজুয়াল আজকেও ভিন্ন টাইমিংয়েও তিনি ফার্স্ট SMS সেন্ডার, জানিয়েছেন যে কতটা কষ্ট পেয়েছিলেন এবং চলে যাওয়ার কথা শুনে লিখে বোঝাতে পারবেন না, তাহলে একদিন আমাকে ফোন করে বলে বোঝাবেন। হ্যাঁ, আর শাহিনুর খিলগা থেকে সজল নামের আরেকজন রেগুলার বন্ধু, ওনার সাথে বোধহয় তার সম্প্রতি পরিচয় ঘটেছে এবং জানতে পেরেছেন তিনি অনেক বিশিষ্ট একজন কবি। আমরাও শুনলাম, জানলাম, বিমোহিত হলাম আমরা। এরপরে আমাকে জানিয়েছেন মাইলসের রেশনা গান শুনতে চান রাশেদ, এবং একা পাখি লিখেছেন ওয়েলকাম ব্যাক ঋষিতা ফ্রম সাভার, ওয়েলকাম ব্যাক ভাইয়া, মিস করেছেন আমার থেকে বেশি না। নাওমি আমাকে জানিয়েছেন যে কি জানিয়েছেন নাওমি কোথায়? আচ্ছা, এক্সামের জন্য একটা এপিসোড মিস করেছিলেন, কিছুই জানতেন না। ওকে, না জানাই ভালো, ইগনোরেন্স ইজ ব্লিস একটা কথা আছে ইংরেজিতে। ছায়া আমাকে জানিয়েছেন খুশিতে দাঁতগুলো নাকি পড়ে যাচ্ছে। মগ্নি আমাকে লিখছেন ক্যান্টনমেন্ট থেকে, এই মুহূর্তের অনুভূতি বর্ণনা করা পসিবল না, ঠিক যেমনটি পারিনি গত উইকের অনুভূতিটা বর্ণনা করতে, তবে এই দুইয়ের পার্থক্য অনেক বিশাল, অনেক বিশাল। সাইফুল জানিয়েছেন কেরানীগঞ্জ থেকে স্কাইফল বাই অ্যাডেল, উইন্ড অফ চেঞ্জ বাই স্করপিয়ন্স, আর হিয়ার ইজ ইউ প্যারাডাইস বাই ক্রিস ডিবার্গ, এবং দ্য সায়েন্টিস্ট বাই কোল্ড প্লে, রানঅ্যাওয়ে বাই দ্য কোর্স। যে কোনো গান প্লে করার জন্য সায়েন্টিস্ট বাই কোল্ড প্লে থাকার সম্ভাবনা অধিক উজ্জ্বল সম্ভাবনা। জাকি আমাকে জানিয়েছেন অনেক কষ্টে মানুষ হাসে এবং অধিক আনন্দেও যে চোখ জলে ভরে ওঠে তা ভুলেই গিয়েছিলেন। ছুঁয়ে গেল এসএমএসটা আমাকে। রাজশাহীর ছায়া আমাকে জানিয়েছেন যে আনন্দিত এবং আমি নাকি অ্যামেজিং সারপ্রাইজার। আই লাভ টু গিভ সারপ্রাইজেস। আমার ব্যক্তিগত জীবনও অনেক আরও সারপ্রাইজ দিতে আমার ভালো লাগে। বিহন হায়দার মহাখালী থেকে জানিয়েছেন 4 বছর পর আমাকে শুনছেন, দেশের বাইরে চলে গিয়েছিলেন, গতকালকে এসেছেন এবং আজকে আমাকে শুনছেন, ওয়েলকাম ব্যাক। অ্যালন গার্ল আমাকে জানিয়েছেন যে অ্যালন গার্ল টাইমিং সম্পর্কে শিওর হতে চেয়েছেন, আমি সেটা শুরুতেই বলে দিলাম যে সামনে এই সপ্তাহ থেকে আমি এখন থেকে শুক্রবার রাতে শো করবো, আজকে 11 থেকে 2টো, কিন্তু সামনে শুক্রবার থেকে রাত 1:30 থেকে 3:30 পর্যন্ত একসাথেই থাকবো। বাকি সব কিছুই একই রকম, সেই আপনি, সেই আমি, সেই ড্রিমস অ্যাভিনিউ, সেই রেডিও আমার 88.4 FM। SMS করার নিয়মটা বলে দিই, সেটাও একই থাকছে, অর্থাৎ প্রথমে লিখবেন RA, তার মানে হচ্ছে রেডিও আমার সংক্ষিপ্ত রূপ হচ্ছে RA, এবং স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা আর তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আর গানগুলোও কিন্তু সেই আগের মতোই থাকবে, যেরকম গান প্লে করতাম, যেগুলো আপনাদের ভালো লাগে, যার প্রমাণ হচ্ছে এই গানটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট ইরাজকে, আর চলছে
ভুল শুনছেন না, সঠিক শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এ। এখন থেকে শুক্রবারে এবং সব সময় সাথে থাকবো ইনশাআল্লাহ প্রত্যেক শুক্রবার রাতে। আর শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে রিসেন্ট জেমস বন্ড ফিল্ম স্পেক্টারের অরিজিনাল সাউন্ড ট্র্যাক, স্যাম স্মিথের গাওয়া গান রাইটিংস অন দ্য ওয়াল। এবং তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না, জেমসের গান। এবং এই মুহূর্তে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, পড়বো সেগুলো। আর স্পেক্টার হচ্ছে রিসেন্ট একটা ফিল্ম, এবং আজকে আমি একটা সিনেমা দেখলাম, এটাও গত সপ্তাহে রিলিজ হয়েছে, একেবারেই নতুন একটা সিনেমা, ইন দ্য হার্ট অফ দ্য সি। আমার কাছে অসাধারণ লেগেছে সিনেমাটা। ছোটবেলা থেকে আমার কাছে ওই সমুদ্রের ভেতরে অ্যাডভেঞ্চার, মানে গভীর সমুদ্রে যাত্রা, এই ধরনের কিছু অনেক বেশি ভালো লাগে, এবং মানে খুব রক্তের ভেতরে একটা অন্যরকম, শুধুমাত্র সিনেমাই না, এরকম কোনো বই পেলাম আমি গোগ্রাসে গেলি, সমুদ্রে অ্যাডভেঞ্চারের কোনো বই যদি হয়, যেমন এরকম অনেক বইয়ের কথাই বলা যাবে, যেমন ট্রেজার আইল্যান্ড, তারপরে সমুদ্রের স্বাদ, জ্যাক লন্ডনের, যেটা কবির চৌধুরীর অনুবাদটা আমি পড়েছিলাম জ্যাক লন্ডনের সমুদ্র বিষয়ে। আসলে জ্যাক লন্ডনের নিজে যেহেতু নাবিক ছিলেন, তার জীবনের অভিজ্ঞতা নিয়ে অনেক গল্প, অনেক উপন্যাস তিনি লিখেছেন সমুদ্রে। তারপরে রবিনসন ক্রুসো, এটার কথা না বললে আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা জিনিস বাদ থেকে যাবে। এটা শুধুমাত্র আমি কেন, রবিনসন ক্রুসো যারা পড়েননি, আমার কাছে মনে হয় জীবনের অনেক বড় একটা জিনিস থেকে বঞ্চিত হলেন। আমার এখনো মনে আছে যে আমি যখন 92-তে এই বইটা ফার্স্ট পড়ি, এখনো মনে আছে যে মানে খুব ছোট আমি তখন গোগ্রাসে গিলছি, মানে এক মানে কোনো শক্তি নেই যে বইয়ের পাতা থেকে চোখ সরায়, এতটা অদ্ভুত নেশার মতো মনে ছিল সেই অদ্ভুত রকম অ্যাডভেঞ্চার রবিনসন ক্রুসো। এবং তার পরবর্তীতে এবং এখনো আমার চোখে স্পষ্ট ভাসে সেই 8, 15 আর 23 বছর আগের, মানে আমি বিছানায় শুয়ে পড়ছি আর ঘটনার ভেতরে ডুব দিয়ে যাচ্ছি, এবং মানে ইমাজিন করছি সেই রবিনসন ক্রুসোর এবং সেই অদ্ভুত রকম অ্যাডভেঞ্চার সেই দ্বীপে, নির্জন দ্বীপে, তারপরে সেই ফ্রাইডের সাথে দেখা হওয়া, সেই দ্বীপ থেকে উদ্ধার পাওয়া। এবং আমার ব্যাপক একটা নেশা এরকম সমুদ্রের অ্যাডভেঞ্চারের প্রতি। তো এরকম যখন কোনো সিনেমাও আসে, তো গোগ্রাসে সেটা আমি গেলি, এবং আজকে অনেকদিন ধরে অপেক্ষা ছিলাম এই সিনেমাটা রিলিজ হবে কবে, ইন দ্য হার্ট অফ দ্য সি। তো আজকে দেখলাম এটা হচ্ছে আসলে সবাই হয়তো এটা একটা সত্যি ঘটনা নিয়ে সিনেমাটা। মবি ডিক খুব বিখ্যাত একটা বই, মবি ডিক হচ্ছে হারমান মেলভিলের লেখা একটা অনেক অনেক আলোচিত এবং পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বইগুলোর একটা তিমি মাছের সাথে যুদ্ধ নিয়ে আসলে ঘটনাটা। সমুদ্রের ভেতরে, গভীর সমুদ্রে কয়েকজন তিমি শিকারী দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আসলে তিমি শিকারে যায়, এবং সেখানে শিকার করতে গিয়ে আসলে একটা ভয়াবহ বিশাল আকৃতির, মানে দানবীয় আকৃতির একটা তিমি মাছের সাথে তাদের এবং যুদ্ধ এবং বেঁচে থাকার লড়াই, এবং শেষ পর্যন্ত যাওয়ার আসলে সবকিছু পরে ক্ষমাই পরম ধর্ম। এটা হচ্ছে আসলে, এটাও সিনেমা শেষে আমরা দেখতে পাই, বা ওই কাহিনী শেষে মবি ডিক। তো ওই মবি ডিকটা আসলে যে ঘটনা নিয়ে লেখা হয়েছিল, একজন নাবিকের কাছ থেকে, সেই ওই তিমি শিকারীদের একজনের কাছ থেকে শুনে হারমান মেলভিল লিখেছিলেন। তো ওই কাহিনীটাই আসলে এবার সিনেমা বানানো হয়েছে, ওই কাহিনীটাকে আশ্রয় করি, যে হারমান মেলভিল তার কাছে গেছেন শুনতে, এবং সেই কাহিনীটা তার কাছ থেকে শুনছেন কিভাবে সবকিছু ঘটলো, সেটা নিয়ে এই সিনেমাটা বানানো হয়েছে। এবং খুব বিখ্যাত একজন পরিচালক এটা বানিয়েছেন, রন হাওয়ার্ডের আরেকটা পরিচয় হচ্ছে যে অনেক দুটো বিখ্যাত সিনেমা তিনি ডিরেক্টর এবং একাডেমি অ্যাওয়ার্ড উইনার তিনি। একটা হচ্ছে অ্যাপোলো 13 এবং আরেকটা হচ্ছে ফুল মাইন্ড, এই দুটো সিনেমা তার পরিচালিত। এবং এই রন হাওয়ার্ড এই সিনেমাটা বানিয়েছেন, ইন দ্য হার্ট অফ দ্য সি। এবং মূল ভূমিকাগুলোতে অভিনয় করছেন ক্রিস হেমসওয়ার্থ, তারপরে সিলিয়ান মার্ফি আছেন। অসাধারণ একটা সিনেমা, এবং মেকিংটাও খুব ভালো ছিল। আশা করি যদি সিনেমাটা দেখে থাকেন খুব ভালো লাগবে, স্পেশালি যারা সমুদ্রের ভিতরে অ্যাডভেঞ্চার এগুলো খুব পছন্দ করেন। সো মুভির আলাপ তো হলো, এখন সেগমেন্ট ছাড়াই আজকে একটা সিনেমার গল্প কিন্তু বলে দিলাম। আমাকে এরপর SMS পাঠিয়েছেন যে বন্ধুটা, তিনি হচ্ছেন অনন্যা, ওয়ারি থেকে। খুশি হলাম আপু আপনার কথা শুনে, অনন্যা। জেমসের একটা গান আছে না, অনন্যা তুমি আমার ভালোবাসা। সজল আমাকে, আচ্ছা মাঝে মাঝে চিন্তা করি যে কতগুলো, মানে অনেক মেয়েদের নাম নিয়ে অনেক গান আছে বাংলা, যেমন এই যে ফিডব্যাক এসে বিখ্যাত গান মৌসুমী, কারে ভালোবাসো তুমি, তারপরে জেমসের অনন্যা তুমি আমার ভালোবাসা, তারপরে হচ্ছে আরকে ছিল সুইটি তুমি আর কেঁদো না, দূরে দূরে থেকো না, অভিমান করো না, ঘুম আসে না, তারপরে এরকম আরো নিশ্চয়ই নাম নিয়ে আরো অনেক গান আছে। এই মুহূর্তে তো এই 3টা কথাই মাথায় আসলো, আরো নিশ্চয়ই এরকম অনেক আছে। নীলাঞ্জনা নিয়ে তো প্রচুর গান, রঞ্জনা আমি আর আসবো না, এরকম অনেক গান আছে। তারপর হুমায়রার নিঃশ্বাস চুরি হয়ে গেছে, জেমসের আরেকটা গান, এরকম বহু 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 গান আছে। দেখা যায় কোনো হয়তো একদিন একটা এপিসোড করবো শুধুমাত্র এই নাম দিয়ে যত গান আছে সেই গানগুলো। আর সজল আমাকে লিখেছেন যে থাকুক অন্ধকারে আমার একরাশ স্মৃতিরা, কুয়াশা জমুক আর্দ্র চোখে পড়ে আছে মৃত্যুরা। বিশিষ্ট কবি তিনি, আজকে আমরা অন্য একজনের কাছ থেকে আমরা জানলাম। এবং সজল আরেকটা কথা লিখেছিলেন, সেটা হচ্ছে যে ওকে ফানি, ড্রিম গার্ল শুক্রবারে সাধারণত রেডিও শোনেন না, আজকে তার আম্মু বলেছেন যে না আজকে ড্রিমস অ্যাভিনিউ হচ্ছে। ফার্স্টে তিনি বিশ্বাস করতে পারেননি, এবং যেহেতু জেনেই গেলেন এখন থেকে একসাথে থাকবেন। আর আপাতত SMS করার নিয়মটা বলে দিই, যদি কোনো গান শুনতে চান, নিজের কোনো কথা শেয়ার করতে চান, এবং যদি এর বাইরেও কিছু বলতে চান, যে কোনো কিছু লিখে আমাকে পাঠিয়ে দিন। রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন আর এ প্রথমে লিখবেন, আর এ লেখার পরে স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখবেন, কথাগুলো পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে।
নামের গান নিয়ে কথা হলো না, একটা নামের গান শুনে ফেলি পেলা। রঞ্জনা আমি আর আসবো না। পাড়ায় ঢুকলে ঠ্যাং কোড়া করে দেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে ইরাজকে, আপনার নির্ঘুম রাতের বন্ধু, মধ্যরাতের আগন্তুক বন্ধু। এবং আজকে হচ্ছে শুক্রবার, শনিবার না। তারপর আমি এই মুহূর্তে সেজন্য কারণটা আরেকবার মনে করে দিই, এখন থেকে প্রত্যেক শুক্রবারে রাতেই হবে আমার শো, এবং দিস ইজ ড্রিমস অ্যাভিনিউ ওয়ান্স অ্যাগেন। আমি ইরাজ বলছি, আর আপনি আছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM এর সাথে। আজকে 11টা থেকে 2টো পর্যন্ত থাকছি, কিন্তু আগামী শুক্রবার থেকে সম্ভবত টাইমিংটা হচ্ছে রাত 1:30 থেকে 3:30, এই 2 ঘন্টা। টাইমিং বড় কথা না, আমরা একসাথে, এটাই হচ্ছে আমার কাছে অন্তত বড় কথা। আমি জানি না আপনার কাছে সেটা বড় না ছোট কথা। একটু আগে শুনছিলাম মেরুন 5 এর গান শি উইল বি লাভড, এবং তার আগে ছিল অঞ্জন দত্তের গান একটা, রঞ্জনা আমি আর আসবো না। আর আজকে বহুদিন পরে আমার মনে হয় কবিতা পড়ার সময় এসেছে, যেহেতু আবার ফিরে এলাম একসাথে আমরা সবাই। আজকেই মনে হয় কবিতা পড়ার মহেন্দ্রক্ষণ, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। এবং দেখা যাক কার কবিতা পড়া যায় আজকে। আর কিছু SMS এই ফাঁকে চট জলদি আমার মনে হয় পড়ে ফেলা যেতেই পারে। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে অর্পিতা নামের একজন বন্ধু আজ থেকে জানিয়েছে তার আগামীকাল মানে 12টা 1 মিনিটে শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাপি বার্থডে টু ইউ অর্পিতা। সুন্দর নাম অর্পিতা, যার কাছে সবকিছু অর্পণ করা যায় সেই কি অর্পিতা। ছায়া আবার SMS পাঠিয়েছে অনেকগুলো অ্যাজ ইউজুয়াল, এটা তার হ্যাবিট। আশা নামের একজন বন্ধু SMS পাঠিয়েছেন বিশ্ব রোড থেকে। জাহিদ লিখেছেন। নাবিলা নামের একজন SMS পাঠিয়েছেন। রামিসা নীলা ফ্রম গাজীপুর। হৃদয় নামের একজন, হৃদয় ফারজা মিরপুর থেকে জানিয়েছেন ব্রায়ান আরামসের গান শুনতে চান, এভরিথিং আই ডু। এবং আরো অনেকে SMS পাঠিয়েছেন। সবাইকে শুধুমাত্র SMS করার নিয়মটা একটু বলে দিই আমি, আগের মতোই থাকছে সবকিছু। যদি কোনো গান শুনতে চান, সেটি কাউকে ডেডিকেট করতে চান, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, যদি এর বাইরেও, যদি ইফ অনেক কিছুই থাকে যদির পরে, যে কোনো কিছুই বলতে চান আমাকে নির্দ্বিধায় অবলীলায় বলতে পারেন। আমি ভালো একজন শ্রোতা বলে নিজেকে মনে করি, কারো কাছে সেগুলো বলবো না, একদম গোপন রাখবো। হ্যাঁ, শুধুমাত্র আমাকে আপনি জানান কি শেয়ার করতে চাচ্ছেন, কি আপনার ইচ্ছা এই নিঝুম রাতের আধারে। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে একটা ছোট্ট কোড নাম্বার লিখতে হবে। সেটা নাম্বার না, এটা কোড লিখতে হবে। সেটা হচ্ছে RA, অর্থাৎ রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং কথাবার্তা যা লেখা লিখে 56969 সেই নাম্বারটাতেই। এবং এখন একটা গান শুনবো। এই গানটা হচ্ছে অনেকদিন বোধহয় শোনা হয়নি, কিন্তু একটা সময় প্রচুর প্লে করতাম গানটা, এবং আমার খুব ভালো লাগে। জানালা বিষয়ক একটা গান, জানালার পাশে এই মুহূর্তে যারা বসে আমাকে শুনছেন, স্পেশালি গানটা তাদের জন্য। তারা একটি, দুটি, তিনটি করে এলো, তখন বৃষ্টি ভেজা শীতের হাওয়া বইছে এলোমেলো। তারা একটি, দুটি, তিনটি করে এলো, থই থই অন্ধকারে ঝাউয়ের শাখা দোলে, সেই অন্ধকারে শন 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 আওয়াজ শুধু তোলে। ভয়েতে বুক চেপে ঝাউয়ের শাখা, পাখির পাখা উঠছে কেঁপে কেঁপে। তখন একটি, দুটি, তিনটি করে এসে 100, 200, 300 করে ঝাঁক বেঁধে যায় শেষে। তারা বললে ও ভাই ঝাউয়ের শাখা, বললে ও ভাই পাখি, অন্ধকারে ভয় পেয়েছ নাকি? যখন বললে তখন পাতার ফাঁকে কি যেন চমকালো, অবাক অবাক চোখের চাওয়ায় একটুখানি আলো। যখন ছড়িয়ে গেল ডালপালাতে সবাই দলে দলে, তখন ঝাউয়ের শাখায় পাখির পাখায় হিরে মানিক জ্বলে। যখন হিরে মানিক জ্বলে, তখন থমকে দাঁড়ায় শীতের হাওয়া, চমকে গিয়ে বলে খুশি খুশি মুখটি নিয়ে, তোমরা এলে কারা? তোমরা কি ভাই নীল আকাশের তারা? আলোর পাখি নাম জোনাকি, জাগি রাতের বেলা, নিজকে জেলে এই আমাদের ভালোবাসার খেলা। তারা নৈকো, নৈকো তারা, নই আকাশের চাঁদ, ছোট বুকে আছে শুধুই ভালোবাসার স্বাদ। এটা এক অর্থে আমার কাছে মনে হয় যে আমার নিজেরও কথা, এবং সব বন্ধুদের জন্যই। আর এটা ছিল তবে একটা কবিতা, আহসান হাবিবের কবিতা। আজকে বলেছি যে বেশ কিছু কবিতা হবে, এবং তার মধ্যে বেশ কয়েকজন কবি থাকবেন। আর এই মুহূর্তে একজন অকবিকে শুনছেন আপনারা, তার নাম হচ্ছে ইরাজ, এবং শোয়ের নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনি শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM। এতদিন এই শোটা হতো শনিবারে, কিন্তু এখন থেকে শুক্রবার রাতেই হবে। এটা হচ্ছে ব্রেকিং নিউজ। আর এই মুহূর্তে আমি একটু SMS এ চলে যাই। আমাকে SMS পাঠিয়েছেন ব্লু নাইটিঙ্গেল, খুব সুন্দর একটা কথা লিখেছেন। এই বন্ধুটা অবশ্য সবসময় খুব সুন্দর সুন্দর কথা লিখে SMS করেন। তিনি লিখেছেন যে সিটিং নেক্সট টু ইউ ডুইং অ্যাবসলিউটলি নাথিং মিনস অ্যাবসলিউটলি এভরিথিং টু মি। শুধুমাত্র তোমার পাশেই যদি থাকা হয়, কিছু না করলেও সেটাই আমার কাছে সবকিছু করা। এই কথাটা মনে হয় আসলেই সর্বাংশে সত্যি, এবং
খুব তীব্রভাবে যার সঙ্গ কামনা করা হয়, এবং সেই একটা মানুষের অবাক উপস্থিতিই পারে এক মুহূর্তে কি এক আশ্চর্য জীবন কাঠি অথবা জাদুর কাঠির স্পর্শে পুরো পৃথিবীর সব কিছু বদলে দিতে। একটু আগেও হয়তো যে মুহূর্তটাকে মনে হচ্ছিল তীব্র দুঃসহ, যে সব কিছুই মনে হচ্ছিল চারপাশে তীব্র দুঃসহ যন্ত্রণার আরেকটা নামান্তর মাত্র, হয়তো একটা মানুষের উপস্থিতিতেই, তার দর্শন মাত্রই হয়তো সবকিছু কিভাবে এক আশ্চর্য প্রদীপ শিখার আলোতে দীপ্ত হয়ে ওঠে, একটু একটু করে পাল্টে যায় সবকিছু। গোলাপি আবহাওয়ায় ভর করে মনে হয় যে উড়ে চলে যাচ্ছি কোন সেই সুদূর প্রান্তে, এবং সবকিছুই কি এক ঐন্দ্রজালিক মূর্ছনায় এক অদ্ভুত অপার্থিব সঙ্গীতের ধ্বনি হয়ে কানে বাজতে থাকে, রিনি রিনি সুর তুলে, খুব তীব্রভাবে যদি কাউকে যাওয়া হয়। তাই আমার কাছে মনে হয় যে আসলে সেই অশেষ প্রতীক্ষার পরে অবশেষে রৌদ্রদগ্ধ দিনের শেষে এক পশলা বৃষ্টি নিয়ে যখন সেই মানুষটা আসে, কি এক ঐক্যতানে মুখর করে তুলতে, তখন মনে হয় যে আসলে শুধুমাত্র সেই মানুষটাকে দেখলেই হলো, পাশে থাকলেই হলো। সারা দিনমান চলে যাবে, সারা নিশি চলে যাবে, কোনো কথা নয়, কোথাও যাওয়া নয়, নয় অন্য কোনো বাগাড়ম্বর কিংবা খুব তীব্র আড়ম্বরের সাথে হৃদয়ের কথা বিনিময়, কিছুই না, একেবারেই কিছু না, শুধু শূন্যতা, নীরব স্তব্ধতা। কিন্তু সেই নীরব স্তব্ধতাই হয়তো কি এক অদ্ভুতভাবে হয়ে যাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সঙ্গীতের ধ্বনি। সেই অবাক মুহূর্ত, দুজনের পাশাপাশি বসে থাকা, এমনকি হয়তো কারো দিকে না তাকিয়েও, ঘুটঘুটে অন্ধকার হলেও হয়তো আপনি বুঝবেন সেই মানুষটা পাশে আছে। সেই পাশে থাকাই আপনাকে বানিয়ে দেবে পৃথিবীর সবথেকে সুখী মানুষ। হাজারো কষ্ট বুকে নিয়েও আপনি তখন দেখবেন এক অনাবিল সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। শুধু একটা মানুষই পারে পৃথিবীর সব কিছু বদলে দিতে, তার উপস্থিতি, তার পাশে থাকা। আর কোনো কিছুই হয়তো দরকার নেই, কোনো কিছুই না, শুধুমাত্র একটা প্রত্যাশাই তখন হয়তো থাকে। এভাবেই যদি কেটে যায় দিন, নীরবে নিভৃতে, কিছু না করে, কিছু না বলে, কিছু না দেখে, চোখ বন্ধ করে, এক ঘোর লাগা আধারের মাঝে ডুবে যেতে যেতে, এই আধারের ভেতরে আছে এক মহাকালীন সত্য। সব কিছুই বহমান পৃথিবীতে এবং সব কিছুই নশ্বর, কিন্তু যতটা সময় সে পাশে থাকে সব কিছুকেই মনে হয় সময় যেন থেমে গেছে। মহাকাল হঠাৎ করে পথ ভুল করে গতি হারিয়ে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে। পৃথিবীর কোনো কিছুই আর শেষ হবে না, দূরে যাবে না, কখনো নষ্ট হবে না, সব কিছুই স্থির, সব কিছু নিষ্প্রাণ। আর পৃথিবীর সব প্রাণ, সবটুকু সত্য, সবটুকু গতিময়তা দুজনার মাঝে, দুজনার মনে। হয়তো তেমন একটা মানুষের উপস্থিতি এমন কিছু অনুভূতি এনে দিতে পারে মনে। জানি না কখনো হয়েছে কিনা আপনার, হয়তো হয়েছে, হয়তো হয়নি, সে যাই হোক না কেন নিশ্চয়ই হবে যদি না হয়ে থাকে। আর আপাতত SMS পড়ছি না, SMS করার নিয়মটা বলে দিই। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আমরা শুনছিলাম একটু আগে যে গানগুলো, সেটা হচ্ছে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে জানলা খোলা দেখে থমকে দাঁড়াও, এবং তারপরে ছিল যে গানটা সেটা হচ্ছে আয়ুব বাচ্চুর গান বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়, কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়। আর আপাতত আমি আর SMS না পড়ে চলে যাচ্ছি গানে, একটু পরে ফিরছি, সাথে থাকুন। এবং আমার মনে হয় এই গানটা খুব ভালো লাগবে এই মুহূর্তে। একটু অনুভবের মূর্ছনা জাগানো গান শুনবো আজকে, আপনাকে একটা কোথায় যেন নিয়ে যাবে এরকম কিছু গান, আমার প্রতিচ্ছবি, অর্থহীনের গান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম রাতের বন্ধু আজকে, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে এক্স্যাক্টলি 12:29। আর এসি অন থাকার পর স্টুডিওতে বসে আমার কেন জানি গরম লাগছে। আমার কাছে অনেক চিন্তা করে যেটা অ্যান্সার মনে হলো যে আসলে হঠাৎ করে একেবারে হতাশার ভেতর থেকে তীব্র আশার ভেতরে এসে আমি এই মুহূর্তে আবার বন্ধুদের এত দ্রুত আবার তাদের সাথে একসাথে হয়েছে, এবং মনে হয় যে হৃদয়ের উত্তাপই একটু বেশি গরম লাগছে। আমার একটু উত্তাপটা কমিয়ে দিন আপনার হৃদয়ের, হয়তো আমার গরমটা কম লাগবে। সে যাই হোক, জাস্ট কিডিং। একটু আগে শুনছিলাম আজম খানের একটা গান, এবং আমি যারে চাইরে। ওইভাবে কখনো আমার মনে একটু আগে ভেবে দেখলাম যে ওইভাবে তেমন কিছুই আজম খানকে নিয়ে আমার খুব একটা হয়তো বলা হয়নি। সেটা অবশ্যই আমার একটা মনে হয় আমারই ব্যর্থতা। বাট এই মানুষটা আমার ভীষণ রকম পছন্দের ছিলেন এবং এখনো আছেন, কারণ আমার কাছে মনে হয় ওই মানুষটাকে যখনই পারফর্ম করতে দেখতাম একেবারে ছোটবেলা থেকে যদি বলি, সেই ছোটবেলায় শুনতাম আজম খান বলে একটা মানুষের কথা প্রায় সবাই বলে। ঘটনা কি, তো তারপরে মাঝে মাঝে টিভিতে দেখলাম যে খুবই হ্যাংলা পাতলা লিখে কাঠের মতো একজন মানুষ, যাকে দেখলেই হয়তো হাসি পায়, এবং সেই মানুষটা আবার
খুব অদ্ভুত অঙ্গভঙ্গি করে, মানে একেবারেই সেই মানে মনে হতো ছোটবেলার মতো যে একজন জোগাড় মনে হয় গান গাইছেন, এবং ব্যাপক মজা পেতাম। গান হয়তো বুঝতাম না, একেবারে ছোটবেলার কথা বলছি, কিন্তু একেবারে লিকলিক একটা মানুষ খুব অদ্ভুত মুখ চোখের ভঙ্গি করে এবং হাত পা ছুড়ে আবার খুব নাচার চেষ্টা করছেন এবং এভাবে গান গেছেন। আমার কাছে এটা ছিল একটা ব্যাপক বিনোদনের বিষয়, এবং ওই কারণেই আজম খান নাম শুনলেই, আবার আজম খান গান গেছে শুনলে দৌড় দিয়ে যেতাম ওই বিনোদনটা পাওয়ার জন্য। বাট একটু বড় হতে হতে আস্তে আস্তে যেটা রিয়েলাইজ করা শুরু করলাম সেটা হচ্ছে যে না, এই মানুষটার হিস্ট্রি জানলাম যে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, এবং স্বাধীনতা যুদ্ধের পরে গানকেই তিনি তার সমাজ পরিবর্তন বা সমাজকে কিছু দেবার একটা হাতিয়ার হিসেবে নিলেন। এবং ওই সময়টাতে মিউজিক ইন্ডাস্ট্রির থেকে পাওয়ার আসলে কিছুই ছিল না, এতটা দুঃসময় ছিল, কিন্তু তারপরও গানের প্রতি ভালোবাসা থেকে সেই 72-73 থেকে উচ্চারণ ব্যান্ড যখন স্টার্ট করলেন, সেই সময় থেকেই সব কিছুর বিরুদ্ধে, সব প্রতিকূলতার বিরুদ্ধে এই মানুষটাই এগিয়ে গেলেন সবার আগে। এবং বাংলাদেশে ধরনের পপ গানের চর্চা অথবা এই ভিন্ন একটা ধারা, যার ডালপালা ধরে হাত ধরে একটা সময় আস্তে আস্তে ব্যান্ড মিউজিক আসলো, তিনি ছিলেন অগ্রণী। এবং এই মানুষটার অবদান আমার কাছে মনে হচ্ছে কখনই বলে শেষ করা যাবে না বাংলাদেশের গানের জগতে আজম খানের অবদান। এবং এটা তো ওগুলো গানের কথা, সেটা সবাই জানেন, সেগুলো না বলি। আর ব্যক্তি আজম খান, তো সেই বিনোদনের কথা তো বলতাম যে প্রথম দিকে আমার খুব হাসি পেত, যে বললাম ছোটবেলার কথা, যে এই মানুষটি এভাবে কেন গান গাইছে। কিন্তু পরে যেটা আমার মনে হলো যে নিজের ভেতরে একটা অদ্ভুত সারল্য এবং একেবারে শিশুর মতো একটা জগৎ থাকলেই এমনটা করা সম্ভব। এবং আমরা যারা আসলে অনেক জটিলতা, অনেক কুটিলতা আক্রান্ত এবং অনেক কিছু হিসাব নিকাশ সবসময়ই মেলাই, এবং আসলে আমরা যারা অনেক বেশি রিয়েলিস্টিক, প্র্যাগম্যাটিক বা আসলে বাস্তবসম্মত, আমাদের পক্ষে কখনোই অতটা সহজ সরল হওয়া সম্ভব না, যার ফলে আমাদের কাছে সবসময় হয়তো ওগুলো হাস্যকর মনে হবে। কিন্তু শিশুর মতো একজন হৃদয় যার, অনেক বড় হয়ে অনেক ঝড় ঝাপটা সামলেও, জীবনে অনেক কিছু দেখেও একটা দেশ সৃষ্টির মতো, মানে যুদ্ধ করে একটা দেশ সৃষ্টি করেছেন, এত বড় ট্র্যাজেডির একজন নীরব সাক্ষী, বা নীরব না সরব সাক্ষী হয়েও কি করে তার মনটা এত আশ্চর্য, অদ্ভুত, সতেজ, সজীব রাখলেন এখনো শিশুর মতো, যার ফলশ্রুতিতে তার ওই অদ্ভুত কর্মকাণ্ডগুলো দেখলে তখন বোঝা যায় গভীরভাবে ভাবলে যে কি অদ্ভুত নিষ্পাপ একটা সারল্যময় মন তার ছিল। এবং সত্যি সেটা বিমোহিত, মুগ্ধ হবার মতো। শাহাদুজ্জামানের একটা গল্পে পড়েছিলাম যে ওই গল্পের লেখক একটা গ্রামের বাজারে ঘুরতে যান, এবং ঘুরতে গিয়ে দেখেন যে একটা দোকানে কয়েকটা পাঞ্জাবি বিক্রি হচ্ছে, এবং পাঞ্জাবিগুলোর কালার হচ্ছে খুবই একেবারেই খুবই মানে তীব্র রঙের কালার, যেগুলো সাধারণত আমরা কেউ কিনবো না, এবং কি ওটা পরে কেউ বের হলে আমরা সবাই হাসাহাসি করবো। কড়া হলুদ রঙের পাঞ্জাবি বা কমলা রঙের, কড়া সবুজ রঙের। তো যে কথাটা আসলে আমি বলতে চাচ্ছিলাম, শাহাদুজ্জামানের ওই জায়গাটাতে একটা বর্ণনা ছিল যেটা আমার আসলে খুব দাগ কেটেছে মনে। সেটা হচ্ছে যে এরকম অদ্ভুত রঙের পাঞ্জাবি পরার জন্য যে অদ্ভুত সারল্য দরকার, তার কোনোটাই আমার নেই। তখন বিষয়টাকে আসলে একটু ভিন্নভাবে ভাবলাম, যে এই যে আমরা কোনটা যাবে কোনটা যাবে না, কোনটা কার চোখে কেমন হবে, কোনটা সমাজ অ্যাকসেপ্ট করবে, কোনটা পাছে লোকে কিছু বলবে নাকি বলবে না, এইসব ভাবতে ভাবতে আস্তে আস্তে আমরা আসলে সহজ জীবনটাকে, সহজ সবকিছুকে আস্তে আস্তে একটু একটু করে জটিল করে ফেলি। কিন্তু যে মানুষ আসলে অদ্ভুত সরল, সে হয়তো তীব্র ক্যাটক্যাটে রঙের একটা পাঞ্জাবি পরে খুব আনন্দময় একটা মন নিয়ে ঘুরবে, কারণ এত জটিলতা, এত ভাবাভাবি, কে কি ভাববে বা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে হবে না, এত কিছু হয়তো তাকে স্পর্শ করবে না। তার হয়তো একটা তীব্র সবুজ রং দেখে, একটা তীব্র কমলা রঙের পাঞ্জাবি দেখে হয়তো তার খুবই ভালো লাগবে এই রঙের ছটা দেখে, এবং সে হয়তো একেবারেই নিষ্পাপ সরল মন নিয়ে সেটা কিনে মহা আনন্দে ঘুরে বেড়াবে। কিন্তু আমরা বলবো যে কি খ্যাত একটা মানুষ অথবা কি, তো কারণ আমাদের সেই অদ্ভুত সারল্য নেই এই তীব্র রঙের ছটা গ্রহণ করার জন্য। আসলে বিষয়টা তেমনই হয়, আমরা সবসময় অনেক কিছু করার আগে অনেক কিছু ভাবি, অনেক চিন্তা করি, অনেক ভেবে দুই পা দিই, কিন্তু যারা অদ্ভুত সরল, অনেক বড় হয়েও শিশুর মনটা ধরে রেখেছেন, তারা অবলীলে অনেক কিছু করে ফেলতে পারেন যেগুলো আমাদের চোখে মনে হয় হাস্যকর, যেগুলো আমাদের কাছে মনে হয় অদ্ভুত, এবং মনে হয় যে, এবং প্রায়শই আমরা বলি লোকটার ব্যক্তিত্ব নেই, এই নেই সেই নেই, মানে আমরা আসলে খুব বিশাল একটা বিচারের ভার কাঁধে তুলে নিয়ে তাকে জাজ করি, কিন্তু ওই অদ্ভুত সারল্যের কাছে যাবার হয়তো যোগ্যতা আমাদের নেই। তো আমার কাছে তার সবকিছু, সব কর্মকাণ্ড, তিনি সবার সাথে ক্রিকেট খেলতেন এবং সাঁতার দিতেন, শিশুদের সাথে অদ্ভুত মজা করতেন, মানে এই মানুষটাকে দেখে আমার কাছে মনে হতে যে না, আসলে একটা মানুষ অনেক বছর বয়স হয়তো হয়ে গেছে, কিন্তু হয়তো অতটা সাংসারিক না লোকটা, এবং হয়তো কি পেলাম, কতটুকু পাওয়া উচিত, বা কমার্শিয়াল চিন্তাভাবনা থেকে গান বাজনা করা। এবং আমার ধারণা এই মানুষটাকে সঙ্গীতের জগতের অনেকেই হয়তো ঠকিয়েছে অনেক সময়, তার যেটা পাওয়া উচিত হয়তো সেটা দেয়নি, এবং আমার মনে হয় যে এগুলো নিয়ে হয়তো খুব বেশি মাথা ব্যথা তার ছিল না। তিনি হয়তো নিজের মনের আনন্দে গান গিয়ে গেছেন এবং মানুষের কাছাকাছি আসতে পেরেছেন, এবং এই যে সবাইকে নিয়ে ক্রিকেট খেলছেন, ফুটবল খেলছেন, সাঁতার দিচ্ছেন, শিশুদের সাথে মজা করছেন, এটাতেই হয়তো তার আনন্দ। হয়তো অতটা হিসেব নিকাশ মেলানোর তার প্রয়োজন নেই, কারণ অদ্ভুত সারল্য হয়তো তার ছিল। তাই আমরা হয়তো অনেক কিছু জাজ করতাম ওই পরিস্থিতিতে, কিন্তু মানুষটা করেননি, যার ফলে ব্যক্তি হিসাবে আজম খানের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা সবসময় ছিল এবং সবসময় থাকবে। মানুষটা শান্তিতে থাকুক, অনেক ভালো থাকুক, এটা আমার প্রত্যাশা। আর গানের জগতে তার অবদানের কথা নতুন করে আমার মতো অর্বাচীনের আর নতুন করে বলার কিছু নেই। তার হাত ধরেই আসলে বাংলাদেশে এই নতুন ধরনের পপ মিউজিক বলুন বা ব্যান্ড মিউজিক আসলে এভাবেই শুরু হয়েছিল।
তো আমি আসলে সেটা ট্রিবিউট হিসেবে গানটা শুনলাম বহুদিন পরে, আমি চাইলে চাইরে, কারণ তার গাওয়া যতগুলো গান আছে তার মধ্যে সবচেয়ে এই গানটাই আমার বেশি ভালো লাগে। আর গানটা আমি প্রথম শুনেছিলাম স্কুল লাইফে, এবং অদ্ভুত একটা বিষয় হলো যে এই গানটা আমি সেই প্রথমবার যখন শুনলাম তখনই হচ্ছে যে একটা ভিজুয়ালাইজেশন আমার ভেতরে কাজ করছিল। অনেক সময় হয় না, অনেক গান শুনতে শুনতে আপনি নিজে একটা দৃশ্য ভাবছেন, এরকম হয়, অনেক বই পড়তে পড়তেও হয়, অনেক গান শুনতে শুনতে হয়, অনেক সিনেমা দেখতে দেখতেও, সিনেমায় তো ভিজুয়ালাইজেশন করেই দেয়, ওটা বাদ দিলাম। তো এই গানটা ফার্স্ট টাইম যখন শুনলাম তখনই আমার কেন যেন একটা মানে অদ্ভুত দৃশ্যকল্প নিজের ভেতরে চলে আসলো। সেটা হচ্ছে যে খুব ভোরবেলা, মানে একেবারে অন্ধকার কেটে যখন ভোরের প্রথম আলোটা ফোটে, ওই সময় যদি কখনো কোনো দিন নদীর ভেতরে থাকেন, বুঝবেন যে স্বর্গীয় সৌন্দর্য কাকে বলে। নদীর ভেতরে একেবারে দিনের প্রথম আলো, সূর্যমাত্র ফুটছে দিগন্তের সেই দিকচক্রবালের উপরে, সূর্য একটু একটু করে, তখনও হয়তো ওঠেনি, শুধু একটা স্নিগ্ধ নরম, একেবারেই মনে হবে ওই সময়ের যে নরম আলোটা, ওর সাথে তিনটা জিনিসের তুলনা করা যায়। সেই তিনটা জিনিস কি কি? একটা জিনিস হচ্ছে মানে মেঘ করে এসছে আকাশে, বৃষ্টি শুরু হবে একটু পরেই, তারপরে প্রথমে একটা দুটো ছোট ছোট ফোঁটায় বৃষ্টিটা শুরু হলো, তো ওই সময় হয়তো আপনি হল আকাশের নিচে বসে আছেন, একেবারে ছোট্ট নরম, হয়তো আপনার হাতে উপরে পড়লো বা আপনার চোখে পড়লো বা আপনার কপালে পড়লো, এবং এত লাজুক নরম ছোট একটা বৃষ্টি ফোঁটা হয়তো সে একেবারে অনেক দ্বিধা সংকোচ লজ্জা নিয়ে আপনার হাতে পড়লো, যে আপনাকে বিব্রত করছে। প্রথম ফোঁটাগুলো কিন্তু এরকমই হয় বৃষ্টির, ওই স্পর্শের সাথে ওটা তুলনা করা যেতে পারে। অথবা কোনো শীতের ভোরে খালি পায়ে সবুজ ঘাসের উপর হাঁটতে গিয়ে প্রথম যে শিশিরের স্পর্শ, সেও হয়তো লজ্জায় অধবোদন হয়ে যাচ্ছে, একদম নুয়ে যাচ্ছে লজ্জায়, আপনার পা ছুঁয়ে দিয়েছে বলে। সেই কুমারী শিশির কণা, ওই স্পর্শের সাথে ওই নরম ভোরের প্রথম আলো তুলনা করা যায়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এটা আমার কাছে অনেক একটু অন্যরকম সুন্দর বেশি। সেটা হচ্ছে যে মনে করুন যে অনেকক্ষণ ধরে হয়তো আপনার প্রিয় মানুষটার পাশাপাশি বসে আছেন, হয়তো এখনো নতুন পরিচয়, অতটা ঘনিষ্ঠতা এখনো হয়নি, একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, খুব তীব্রভাবে কাছে যেতে মন চায়, আবার একটা দূরত্ব তৈরি হয়ে থাকে, দূরত্বটা ঠিক ডিঙানো যায় না, কিন্তু মন চায় একটু তার চুলের ঘ্রাণে হারিয়ে যেতে, অথবা তার নরম কোমল সুন্দর হাতের একটু স্পর্শ নিতে, তার হাতটা হাতের মুঠোয় ভরে নিয়ে মনে হচ্ছে পুরো পৃথিবীটাকে পেয়ে গেলাম, একটা আনন্দ নিয়ে বসে থাকতে, অদ্ভুত একটা শিহরণ, অদ্ভুত ভালো লাগা, আধুলাজ। তো সেই প্রথম সব বাধার দেয়াল ডিঙিয়ে অবশেষে ভয়কে করে জয়, প্রথমবারের মতো তার সেই দোলন চাপার মতো আঙুলগুলো ধরলেন আপনি, সেই প্রথম হাতের স্পর্শ। আমার কাছে মনে হয় যে অতটাই নরম সেই ভোরের প্রথম আলোটা নদীর বুকে। তো কোন প্রসঙ্গে যেন এত কথা বললাম, আমি তো এত উপমা দিতে গিয়ে আসল প্রসঙ্গটাই ভুলে গেলাম। আচ্ছা, আজম খানের ওই গানের ভিজুয়ালাইজেশনের কথা বলছিলাম। প্রথম যখন শুনলাম আমার কোন দৃশ্যটা চোখে ভাসছিল, তো মনে হচ্ছিল সেই ঠিক ওই সময়টাতে একটা নৌকা যাচ্ছে, এবং নৌকায় মাত্র একজনই বসে আছে, এবং সেই মানুষটা গাইছে না, সেই মানুষটা হয়তো শুধু নৌকা বেয়ে যাচ্ছে, কি উদ্দেশ্যে, কোন অজানার উদ্দেশ্যে জানে না, হয়তো তার মনে এই মুহূর্তে কাজ করছে সারা রাত জেগে কারো কথা ভাবার স্মৃতি। অনেক দূরে আছে হয়তো মানুষটা, হয়তো আর কখনোই পাওয়া হবে না, এবং হয়তো আর কখনোই দেখাই হবে না, অথবা এখনো দেখার আশা বুকে আছে, এখনো বুকে জেগে আছে তীব্রভাবে পাবার আশা। হয়তো একটা অনিশ্চয়তার দোলাচলে দুলছে মানুষটা, এবং সেই অনিশ্চয়তার নদীতেই হয়তো নৌকা বাইছে কোনো এক উদাসীন যুবক ভোরে সেই তীব্র সুন্দর প্রথম নরম আলোতে, এবং বেয়ে যাচ্ছে নৌকাটা। হয়তো কুয়াশা একটু একটু করে সরে যাচ্ছে, একটু একটু করে স্পষ্ট হচ্ছে চারপাশের প্রকৃতি, সবুজ মাঠ, আঁকাবাঁকা নদী, সবকিছু পরিস্ফুট হচ্ছে চোখের সামনে। এই আমি জানি না কেন দৃশ্যটা আমার মানে প্রথম কাজ করলো, যে ওই গানটার সাথে আমার এরকম একটা দৃশ্যের খুব মিল খুঁজে পেয়েছিলাম প্রথমবার শোনার পর থেকে, এবং তারপর থেকে আমি যতবার গানটা শুনেছি আমি চাইলে ওই দৃশ্যটা আমার চোখে ভাসে, যে একজন বেদনাতুর, অভিমানী, প্রতীক্ষারত এক উদাসীন যুবক শুধু ভোরের সেই নরম প্রথম আলোতে কোন এক উদাসীন অনিশ্চয়তার নদীতে নৌকা বেয়ে যাচ্ছে। সে জানে না কোথায় ভিড়বে তার নৌকা, হতাশার তীব্র কালো বেদনাতুর কোনো বন্দরে, নাকি উজ্জ্বল আলোকিত স্বপ্নে ভরা কোনো এক আলোকিত প্রান্তরে। এরকম একটা দৃশ্য আমার চোখে ভাসে। আজকে গানটা শুধু শুধু ভাসছিল এটা, এবং আমার মনে হয় যতদিন এই গানটা শুনবো আমি চাইলে এই গানটাই ভাসবে। সে যাই হোক, কথাবার্তা অনেক বললাম, অনেকে বিরক্ত নিশ্চয়ই। আমি একটা কবিতা পড়ি, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা, অন্যরকম একটা কবিতার নাম হচ্ছে চোখ নিয়ে চলে গেছে। কে সেই শয়তান চোখ নিয়ে চলে গেছে যে? আচ্ছা, কবিতাটা পড়ে ফেলি। এই যে বাইরে হুহু ঝড়, এর চেয়ে বেশি বুকের মধ্যে আছে কৈশোর জুড়ে বৃষ্টি বিশাল, আকাশে থাকুক যত মেঘ, যত ক্ষণিকা মেঘ উড়ে যায়, আকাশ ওড়ে না,
আকাশের দিকে। উড়েছে নতুন সিঁড়ি, আমার দুবাহু একলা মাঠের জারুলের ডালপালা, কাঁচ ফেলা নদী যেন ভালোবাসা, ভালোবাসার মতো ভালোবাসা। দুদিকের পার ভেঙে নারীরা সবাই ফুলের মতন বাতাসে ওড়ায় যখন তখন রঙিন পাপড়ি। বাতাস তা জানে নারীকে উড়াল দেশে নিয়ে যায়, তাই আমি আর প্রকৃতি দেখি না, প্রকৃতি আমার চোখ নিয়ে চলে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট, মধ্যরাতের আগন্তুক, নির্ঘুম রাতের বন্ধু, সবকিছুই আমি হচ্ছি ইরাজ এবং আপনার বন্ধু হয়ে আছি এই সময়টাতে। আর আপনি আছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM এ। শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ হচ্ছে, যেটা আগে ছিল শনিবার রাতের বিশেষ আয়োজন। দিন বদল হয়েছে শুধুমাত্র, আর কিছুই বদল হয়নি এবং বদল হবেও না আশা করছি। সেই আমি, সেই তুমি, ওই এলার বেশি গানের মতো সেই তুমি, কেন এত অচেনা হলেন না, কেন আবার ফিরে এলে আপনারই টানে। সে যাই হোক, আমরা শুনছিলাম একটু আগে শ্রীধারের গান, সাথে ছিলেন এমিলি ব্রোকেন এবং তার আগে ছিল দলছুরের গান তোমাকেই বলে দেব, প্রয়াত সঞ্জীবদার গাওয়া। আর একটা কবিতা কিন্তু না পড়লেই না, কবিতাটা হচ্ছে এই মুহূর্তে আমার কাছে খুব ভালো লাগে কবিতাটা। একটা ব্যাপার আছে কবিতাটার মধ্যে, কথা আছে কবিতার নাম। আমার কাছে মনে হয় যে মনে করেন অনেকদিন ধরে একটা সমস্যা হচ্ছে বা অভিমান কাজ করছে এবং আপনি কথা বলতে যাচ্ছেন, এটা সংকোচ কাজ করছে, নতুন করে কথা স্টার্ট হচ্ছে একটা দূরত্বের পরে। আমার মনে হয় এই কবিতাটা দিয়ে স্টার্ট করলে খুব ভালো একটা ইন্ট্রো হবে। তো হয়ে যাক তাহলে সেই কবিতা। কি এমন কবিতা যেটা অভিমানী তরুণীর হৃদয় গলাতেও পারে? দেখা যাক। বহুক্ষণ মুখোমুখি চুপচাপ, একবার চোখ তুলে সেতু, আবার আলাদা দৃষ্টি। টেবিলে রয়েছে শুয়ে পুরনো পত্রিকা, প্যান্টের নিচে চটি, ওপাশে শাড়ির পাড়ে দুটি পাই ঢাকা, এপাশে বোতাম খোলা বুক, একদিন না কামানো দাড়ি, ওপাশে এলো খোপা, কিছু মসৃণ নগ্নতা। বাইরে পায়ের শব্দ, দূরে কাছে কারা যায়, কারা ফিরে আসে। বাতাস আসেনি আজ, রোদ গেছে বিদেশ ভ্রমণে। আপাতত প্রকৃতির অনুকারী ওরা দুই মানুষই দুখানি চেয়ারে স্তব্ধ। একজন জলে সিগারেট, অন্যজন ঠোঁট থেকে হাসিটুকু মুছেও মোছে না। আঙুলে চিকচিকে আংটি, চুলের কিনারে একটু ঘুম, ফের চোখ তুলে কিছু স্তব্ধতার বিনিময়। সময় ভিখারি হয়ে ঘোরে, অথচ সময়ই জানে কথা আছে, ঢের কথা আছে। কি মনে হচ্ছে এই কবিতাটা দিয়ে স্টার্ট করলে ভালো হয় না? অনেকদিন কথা না হবার পরে, বা অভিমান যদি দূর করতে চান, বিরহ যদি দূর করতে চান, আমার মনে হয় কবিতাটা পারফেক্ট। ফোন করে অথবা সামনাসামনি এই কবিতাটা শুনিয়ে দিন। তবে আমার মতো বাজেভাবে না, একটু সুন্দরভাবে পড়বেন, তাহলে নিশ্চয়ই কাজ হবে, অভিমানের পাথর গলে যাবে। আর এই মুহূর্তে কি হবে আমি তো জানি না, দেখা যাক কি হয়। FM লাইব্রেরি। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সেগমেন্ট FM লাইব্রেরি। তবে যারা একটু নড়চড়ে বসলেন যে বহুদিন পর একটা ভালো গল্পের কথা শুনবেন বা ভালো বইয়ের কথা শুনবেন, প্লিজ শুরুতেই তাদেরকে হতাশ করে দিচ্ছে। আজকে কোনো গল্পের কথা বলবো না, কোনো বইয়ের কথাও বলবো না, কোনো নতুন উপন্যাসের কথাও বলবো না। তাহলে নিশ্চয়ই ভাবছেন তাহলে FM লাইব্রেরিটা মানে কি, এই প্রহসনের কি অর্থ? ওরে পাপিষ্ঠ নরাধম, কি ছিনিমিনি শুরু করেছিস আমাদের আবেগ নিয়ে। এটা FM লাইব্রেরি সেগমেন্ট, বহুদিন পরে হচ্ছে, কিন্তু আজকে কোনো বইয়ের কথা বলবো না, কোনো গল্পের কথা বলবো না। না বলেও তো FM লাইব্রেরি সেগমেন্ট হতে পারে, বই নিয়ে তো অনেক কথাই বলা যায়। যেহেতু বহুদিন ধরে এই সেগমেন্টটা হচ্ছে না, এবং আমার কাছে মনে হয় সবচেয়ে পপুলার সেগমেন্ট হচ্ছে এটা। SMS আমি পাই অনেক অভিমানের SMS, অনেক অভিশাপের SMS, কেন এটা হচ্ছে না? তা আমার মনে হয় যে অ্যাটলিস্ট অন্যভাবে আজকে FM লাইব্রেরি হয়ে যাক। আর এবং এটা একটা কারণেই করছি, আমি আমার ইচ্ছেটা জানান দিচ্ছি আজকের FM লাইব্রেরি করেছি। এখন থেকে নিশ্চয়ই চেষ্টা করবো, রেগুলারলি না হলেও প্রায়শই করার জন্য, প্রায়ই করার চেষ্টা করবো। তো আজকের FM লাইব্রেরিটা তাহলে কি নিয়ে হবে? এই বুদ্ধিটা আমাকে দিয়েছেন একজন বন্ধু SMS করে, আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবির তার নাম। আবির আমাকে জানিয়েছেন যে FM লাইব্রেরিতে তোমার পার্সোনাল বইয়ের কালেকশন নিয়ে কিছু শুনতে চাই, মজার স্মৃতি, দরদাম করে কিনো নাকি যেত নাকি হারো, এরকম মানে আমার নিজের বইয়ের সংগ্রহ নিয়ে একটা FM লাইব্রেরি করলে কেমন হয়। এবং আমার ধারণা আপনারা সবাই রিলেট করতে পারবেন, এরকম অনেক স্মৃতি নিশ্চয়ই সবারই আছে, সেটা আমাকে SMS করে জানাতে পারেন। তো আমার বইয়ের প্রতি ভালোবাসা, প্রেম, বিরহ, সবকিছুর কথা একটু বলি। সেটা হচ্ছে যে আসলে একেবারে ছোটবেলায় ফিরে যায়, কিভাবে আমার বইয়ের প্রতি তীব্র নেশাটা শুরু হলো। সেটা হচ্ছে যে
এই কথাটা অনেকবার বলেছে যে একদম ছোটবেলার যত আগের স্মৃতি আমার মনে পড়ে তখন হচ্ছে যে আমরা দুজনেই জব করতেন এবং ভাই স্কুলে চলে যেতেন, আমি ছিলাম একা বাসায় বসে বসে কি করব। তো কিছুক্ষণ একা একা খেলতাম, মাঠঘাটে ছুটে বেড়াতাম, পুকুর পাড়ে পেছনের বনে দৌড়ঝাঁপ করতাম, অনেক কিছুই করতাম। বৃষ্টি হলে বারান্দায় দাঁড়িয়ে অবাক দু চোখে বৃষ্টি দেখতাম, অনেক সুন্দর সময় হয়ে কাটতো। তো এগুলোর ফাঁকে ফাঁকে মাঝে মনে হতো না ওই কি সুন্দর দেখি বই বই দেখা যায়, কি সুন্দর ছবি, কি সুন্দর বই, কত গল্প অদ্ভুত। ততদিনে পড়তে শিখে গেছে, এটা সেই সময়ের কথা। তো আশপাশে যা বই পেতাম কিছু বুঝি আর না বুঝি টেনে পড়া শুরু করতাম সময় কাটানোর জন্য। এবং দেখা যেত যে ইতিহাসের বই খুবই নিরস একটা বিষয় হয়তো, কিন্তু আমি পড়ছি, কিছু মাথায় ঢুকছে কিছু ঢুকছে না, কিন্তু পড়তে একটা অদ্ভুত আনন্দ কাজ করছে। এভাবে আসলে বইয়ের প্রতি প্রথম প্রেমটা শুরু, এবং এরপরেও এক ভয়াবহ নেশার মতো হয়ে গেল। ভাইয়ার পাঠ্য বই, তার গল্পের বই, সেগুলো তো পড়ছি, আশপাশের আত্মীয় স্বজনের বই, কাজিনদের বই, যা পাই তাই পড়ি। বিষয়টা এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে গেল, অসুখের মতো হয়ে গেল, না পড়তে পারলে ভালো লাগে না। এবং এভাবে পড়তে পড়তে একটা সময় ভাইয়ার হচ্ছে, আমার আসলে গল্পের বইয়ের গুরু হচ্ছেন তিনি ছিলেন এই ব্যাপারে ওস্তাদ আর কি। ওই পাঠ্য বইয়ের পিছনে নিচে লুকিয়ে গল্পের বই পড়ার মতো একজন বিশিষ্ট নাগরিক তিনি ছিলেন। তো তাকে দেখে আমি এই নাচুনি বুড়িকে পেলো ঢোলের বাড়ি, তো আমিও তখন ওই বইগুলো পড়া শুরু করলাম এবং দুজনে মিলে চুক্তি করে বই সংগ্রহ করে, এখন আমার মনে আছে ছোটবেলার স্মৃতি যে আমি আর ভাইয়া মানে বিছানায় উপর হয়ে শুয়ে পাশাপাশি গল্পের বই পড়ছি। এবং দেখা যাচ্ছে যে সে যেহেতু আমার থেকে বড়, আমার থেকে আগে পড়ে ফেলছে ওই পৃষ্ঠাটা, আমার তখনও পড়া শেষ হয়নি, আমি তো বানান টানান করে পড়ছি, এত দ্রুত তখন পড়তেও পারি না। তো সেই পৃষ্ঠা উল্টাচ্ছে, আমি তো বলছি এভাবে হবে না, আমার তো পড়া শেষ হয়নি। সে বলছে না আমি তো এরকম বেশি অপেক্ষা করতে পারবো না, এটা নিয়ে আবার খুনছুটি হতো, আবার ঠিক হয়ে যেত, এরকম একসাথে গল্পের বই পড়তাম। মানে এভাবে আসলে নেশাগুলো শুরু। তো এই নেশা দেখে কিছু দয়া পরবশ হয়ে বাবা মা কিছু বই টই কিনে দিতেন, সেগুলো একটা 20 বার করে পড়তাম এরকম, কারণ নতুন বই একটা তো একদিনই শেষ, তো আবার বই কোথায় পাবো। এভাবে একটা সময় তারপর আমি হচ্ছে যে ঘন করতে করতে ওই বয়স থেকে আমি ঘনের ওস্তাদ। এবং দেখা যেত যে আব্বুকে ঘন করতে করতে আব্বুর সাথে যখন বিকেলবেলা বাজারে যেতাম, তো সবকিছু প্রয়োজনীয় সংসারে কেনা হয়ে গেলে তখন আমি একটু মানে বায়না ধরতাম যে একটু লাইব্রেরি দিকে যাক না, একটু গেলে কি এমন ক্ষতি হবে। তো বাধ্য হয়ে বেয়ারা বা নাছোড়বান্দা তেদর শিশুদের অত্যাচার হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার, অন্য সব অত্যাচার সহ্য করা যায়, কিন্তু এটা হচ্ছে ক্রমাগত বাড়তে থাকে। তো ওই বই নিয়ে আমি সেরকম দিতাম ছোটবেলায়, এবং বাধ্য হয়ে আমাকে লাইব্রেরিতে নিয়ে যাওয়া লাগতো। এবং তখন গল্পের বই যা আছে, এবং আমি যখন মফস্বলে থাকি কত আর বই ওই লাইব্রেরিতে থাকবে, যা ছিল তা তো কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যেত। এবং তারপরে দেখা যেত যে লাইব্রেরিওয়ালাকে আমি জানিয়ে দিতাম, কি করেন আপনি, বই আনেন না, নতুন কিছু করেন না, টাক মাথা নিয়ে দোকানে বসে থাকেন সারাদিন। তো আমার এখনো মনে আছে ওনার নাম ছিল রব আঙ্কেল, বইয়ের দোকানের মালিকের নাম, বইয়ের লাইব্রেরির নাম ছিল রব লাইব্রেরি, এবং সেই রব সাহেবের মাথায় একটা চকচকে টাক ছিল। তো তাকে প্রায় অত্যাচার দিতাম, অত্যাচার সহ্য করতে হতো তাকে, এবং উনি নতুন বসলে আবার আমাকে খবর দিতেন, এবং আমি ছুটে যেতাম আবার আব্বুকে নিয়ে, এরকম ভাবে বই কালেকশন শুরু। এবং এভাবে ছোটবেলায় সেই বইয়ের যে ভালোবাসা, একদম ছোটবেলায় কিছু স্মৃতি বললাম, সেটা আস্তে আস্তে যতই সময় গেছে আস্তে আস্তে বেড়েছে। এবং আমার এখনো মনে আছে যে ভাইয়ার হচ্ছে তখন এসএসসি পরীক্ষার সময়, এবং আমার হচ্ছে তখন ক্লাস 4-5 পড়ি, দুজনেরই সামনে বড় পরীক্ষা, দুজনেই 2 টেবিলে পড়ছি, এবং দুজনেরই বইয়ের নিচে হচ্ছে গল্পের বই, এবং একজন আরেকজনকে সিগন্যাল দিচ্ছে যে আগে টের পায় যে আব্বু যখন রুমে ঢুকবে, সে আগে দেখলে আমাকে সিগন্যাল দিত, বা আমি আগে দেখলে তাকে সিগন্যাল দিতাম, এবং সাথে সাথে আমরা বইটা বিদ্যুৎ গতিতে লুকিয়ে ফেলতাম। এবং সময়ের মূল্য, কঠোর পরিশ্রম করতে হবে, সময়ের মূল্য বুঝতে হবে, রচনা পরে ভান করতাম, এরকম আর কি এরকম। এবং মাঝে মাঝে ধরা খেতাম, বেশিরভাগ সময় ভাইয়ে ধরা খেত। ওই সময় থেকে চুরি বিদ্যা আমি একটু ভালো জানি তার থেকে। তো তাকে যখন আমার উত্তম মধ্যম দেওয়া হতো, আমি খুব গভীর আনন্দে সেটা এনজয় করতাম। তো এভাবেই আস্তে আস্তে অনেক মজা স্মৃতি। আসলে আমি এটা নিছক ব্যক্তিগত স্মৃতি বলছি, এর কারণটা হচ্ছে একদম শেষে বলছি আমি। তো এভাবে বই নিয়ে অনেক মজার ঘটনা শুনি। আবিল জানতে চেয়েছেন যে বই নিয়ে অনেক মজার স্মৃতি বলতে। আরেকটা বিষয় ছিল, যখন আব্বু হচ্ছে যে অফিসের কাছে দূরে কোথাও যেত, অনেক বড় শহরে, তখন না একেবারে আমি লিস্ট করে দিতাম এই বই আনতে হবে, বায়না ধরতাম যে আজ যাই হোক না কোনো বই আনতেই হবে। এবং সারাদিন আমার দিন কাটতো না, কখন আব্বু ফিরবে সেই বড় শহর থেকে, কখন বই নিয়ে আসবে। এবং দেখা যেত যে না, প্রথমে প্রচুর ঝাড়িটারি দিত, কি সারাদিন পড়াশোনা নেই, খালি বই আর বই, ঝাড়িটারি দিয়ে এমন একটা ভাব করে যেত যে আমি নিরাশ হয়ে যেতাম, মনে হয় আনবে না। কিন্তু ঠিকই দেখতাম সন্ধ্যার পরে যখন আসছে, মানে এসেছে আবার দূর থেকে, ঠিকই একটা বা দুটো বই সাথে আছে। তো এরকম একটা প্রশ্রয় বাবা মার কাছ থেকেও পেয়েছিলাম ছোটবেলা থেকেই। তো এভাবে এর প্রতি প্রেম ভালোবাসা সবকিছু আস্তে আস্তে বাড়তে থাকলো, যত সময় গেছে সেটা বেড়েছে, এবং একটা সময় বাড়তে আমার কাছে মনে হচ্ছে 3 গোয়েন্দার কথাটা একটু বলা উচিত বিশেষভাবে। সেটা হচ্ছে যে স্কুল লাইফে আমার কাছে এখন তো বইয়ের সময় নেই, সবাই এখন মানে ইন্টারনেটে খুব ব্যস্ত, বাট ওই সময়টাতে যারা ছিলেন 3 গোয়েন্দা পড়েননি স্কুল লাইফে, এবং 3 গোয়েন্দার জন্য নেশা হয়নি, এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর। তো আমিও তার ব্যতিক্রম না। এবং তারপর আরেকটু বড় হওয়ার পরে মাসুদ রানা। এবং আমার মনে হয় যে আসলে এই সময়ের মানুষরা বা এই সময়ের যারা
তারা হয়তো রিলেট করতে পারবে না, কিন্তু ওই সময়ের যারা নিশ্চয়ই ঠিকই বুঝতে পারছেন যে একটা সময় দিন গোয়েন্দা, তারপরে মাসুদ রানা, এগুলো একটা সময় সবার জীবনে অবধারিত একটা ব্যাপার ছিল, এটা আসবেই। তো সেই মাসুদ রানাও এক সময় গোগ্রাসে গেলেছি, তিন গোয়েন্দা তারও আগে এভাবে করতে করতে একটা সময় গিয়ে আমার মনে হলো, বিশেষভাবে আসলে কলেজ লাইফে, তখন আমি কলেজে পড়ি, রেসিডেন্সিয়াল মডেল কলেজে, এখনো মনে আছে। পুনঃ আমার একদিন আমার মনে আছে যে ওই সময়টাতে আমি খুব নিঃসঙ্গ ছিলাম। নিঃসঙ্গ এই অর্থে যে ওই সময়টাতে আসলে আমার তেমন খুব একটা ভালো ফ্রেন্ড ছিল না, এবং বেশিরভাগ সময় আমি একা একা ঘুরতাম, এবং মোহাম্মদপুর, ধানমন্ডি, এই জায়গাগুলোতে প্রত্যেকটা রোড চষে বেড়াতাম। ওই সময়টা একটা অন্যরকম সময়, ওটা অনেক অদ্ভুত অনুভূতি কাজ করে, নিশ্চয়ই বুঝতে পারছেন বয়সন্ধি সেই সময়টা। তো তখন যেটা হলো আসলে সেটা হলো যে হঠাৎ করে আমার মনে হলো যে এই নিঃসঙ্গতার সময়টা বই দিয়ে ভরি তুললে কেমন হয়। এবং এতদিন তো অনেক রকম বই পড়েছি, বিভিন্ন রকমের বই, কিন্তু বিভিন্ন বইয়ে যে সব বিখ্যাত লেখকদের নাম শুনি, অনেক বিখ্যাত বিখ্যাত লেখকের বইয়ের নাম মুখস্থ করি, সেগুলোতে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় নাম দেই, এবং সেগুলো সব জানা আছে যে অমুক লেখকের অমুক বই, বিষাদ সিন্ধু, মীর মশাররফ হোসেন, অপরাজিত, পথের পাঁচালী, বিভূতিভূষণ, শ্রীকান্ত, শরৎচন্দ্র, এগুলো সবই তো মুখস্থ। কিন্তু আচ্ছা, এত এত যে বইয়ের নাম, কিন্তু এগুলো তো একটাও পড়া হয়নি, তো এগুলো একটু পড়ে দেখা যাক না কেন, সত্যিকারের সাহিত্য নাকি এগুলোকে বলে, তো কেমন সেগুলো একটু জেনে দেখা দরকার। এখন থেকে আমি শুধুমাত্র বিখ্যাত লেখকদের ভালো ভালো বইগুলো পড়ার চেষ্টা করবো, এরকম একটা ব্যাপক একটা শপথ নিলাম, এবং বলা যায় যে 21 শতকের স্লোগান হলো আমার, এরকম একটা বিষয় আর কি। তো লাইব্রেরিতে চলে গেলাম, তখন আমি মোহাম্মদপুরে থাকি। তো এরকম একটা লিস্ট করে নিয়ে গেছিলাম যে ওই সময়টাতে আমার উচ্চ মাধ্যমিকের বাংলা বইতে যতগুলো ভালো লেখকের নাম ছিল, এবং সবার বিখ্যাত বিখ্যাত কিছু বই, এরকম একটা বিশাল একটা লিস্ট নিয়ে গেলাম লাইব্রেরিতে। আবার এখনো মনে আছে, সেটা হচ্ছে নূরজাহান রোডে। তো আমি নিশ্চয়ই বুঝতে পারছেন কোন জায়গাগুলো, কোন লাইব্রেরির কথা বলছি আমি। ওটা ওই সময়ের সবচেয়ে বড় ওখানে লাইব্রেরি ছিল। তো সেখানে আমি সেই বিশাল ফিরিস্তিটা ধরিয়ে দিলাম, এবং যিনি ওখানে ছিলেন আমার তার কথা বলেছে, এবং কাকতালীয় ব্যাপার, তার মাথায় বিশাল একটা চকচকে, আমার সেই ছোটবেলা রব লাইব্রেরির মতো। ওই মানুষটাও বইয়ের পাগল ছিলেন, এবং উনি বললেন আমাকে যেটা, সেটা হচ্ছে যে উনি বইয়ের দোকানে কাজ নিয়েছিলেন বই পড়ার নেশা থেকেই। তো ব্যাপক তার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল, এবং উনি বললেন যে আজকে এই বইগুলো আছে, তার সাথে তোমার লিস্টটা রেখে যাও, আমি এরপরে যখনই আস্তে আস্তে তোমার এই লিস্টে ধরে ধরে বই আনবো। তো ওখান থেকে এরকম আস্তে আস্তে সেই সত্যিকারের বড় লেখকদের বড় বড় বই কেনা শুরু করলাম, এবং সেগুলো পড়া শুরু করলাম। তখন যেটা দেখলাম যে একটা অন্যরকম দুনিয়া আমার চোখের সামনে উদ্ভাসিত হলো, এবং একটা সেই জগতের বর্ণনা কি আর বলবো, অসাধারণ অসাধারণ সব বই, এবং অদ্ভুত সব অনুভূতি। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, মধ্যরাত পেরিয়ে যাচ্ছে, পরের দিন পরীক্ষা, কোনো খবর নেই, শুধু একটার পর একটা বই পড়ছি বিভিন্ন লেখকের। এবং এভাবে পড়তে পড়তে আবার বুঝে যাচ্ছে যে না, এই প্যাটার্নটা আমার ভালো লাগে, এই প্যাটার্নটা লাগে না, এই লেখকের লেখা আমার ভালো লাগে, এই লেখকেরটা লাগছে না, যতই বিখ্যাত হোক না কেন। এভাবে আমি আস্তে আস্তে এইভাবে সেই লিস্ট ধরে ধরে বিখ্যাত লেখকদের বিখ্যাত বই পড়তে পড়তে গিয়ে বুঝে নিলাম আমার আসলে কোনটা রাস্তা, কোনগুলো আমার ভালো লাগছে, কোনগুলো লাগছে না। তো এভাবে আস্তে আস্তে নিজের পড়ার জগৎ আরো বিকশিত হলো, এবং সেই পথ ধরেই হাঁটতে লাগলাম যেগুলো আমার ভালো লাগে। তো এভাবেই অনেক ভালো ভালো বই পড়া শুরু, এবং এরপর থেকে আস্তে আস্তে যত সময় গেছে আরেকটু, তারপর বইমেলাতে যাওয়া শুরু হলো। আমি প্রথম বইমেলায় যাই আমার এখনো মনে আছে, 2001-এর বইমেলা। এবং সেই বইমেলায় গিয়ে দেখলাম এতদিন তো তাহলে আমি ডোবার মধ্যে ছিলাম, এখন তো সমুদ্রে এসে পড়লাম। বই আর বই, শত শত স্টল, এত মানুষ, দেশি লেখকদের বই, বিদেশি লেখকদের বই, কত জৌলুস, কত উৎসব মুখর একটা পরিবেশ। প্রথম জীবনে যখন বইমেলায় গেলাম 2001 সালে, সেই বইমেলাতে তখন আমার কাছে মনে হলো যে এতদিন আমি একটা একেবারে কুয়োর ব্যাঙ হয়ে একেবারে ছোট ডোবায় একটা ছিলাম, টুকটাক পড়তাম, কিন্তু হঠাৎ করে এক মহাসমুদ্রের ভেতরে এসে পড়লাম। ওই সমুদ্রে দেখা পেয়ে তো আর সেই সমুদ্রের সবটুকু জল আকণ্ঠ পান করার একটা ব্যাপক তৃষা জন্ম নিল নিজের মনের ভেতরে। তারপর থেকে একটার পর একটা বইমেলা আসে, আর আমি বই কিনি। বয়স যত বাড়ে বই কেনার সামর্থ্য তত বাড়ে, এবং বইয়ের সংখ্যাও তো সেভাবে বাড়ে, এবং সারা 11 মাস ধরে অপেক্ষা করে থাকি। নেশার মতো ছিল বিষয়টা, যে কখন ফেব্রুয়ারি আসবে, কখন বইমেলা আসবে। সে এক অন্যরকম অপেক্ষা। এবং যখন ফেব্রুয়ারি মাসটা আসতো, কখন মেলাতে যাব, কখন বই কিনবো, বই দেখবো, ঘুরে বেড়াবো। এমনও হচ্ছে যে হয়তো ওই সময়টা তো একেবারেই অনেক আগের কথা, 2001, 2002, 2003 কথা যখন আমি বলছি, যে তখন টাকা থেকে বই কেনার মতো আর কতটুকু সামর্থ্য ছিল। এমনও হয়েছে যে টাকা টোকা জমিয়ে হয়তো আমি একটা বই কিনতে পারবো, কিন্তু একটা বই কিনবো ঠিক, কিন্তু বসে থাকবো 4-5 ঘন্টা, অ্যাটলিস্ট ঘুরে ঘুরে দেখবো, বইয়ের পাতা উল্টাবো। সবকিছুই কেমন স্বপ্নের মতো রঙিন মনে হয়। এত এত নতুন বই দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে একটা পৃথিবীর জীবনের সবচেয়ে সুন্দর একটা সময় চলে এসেছি আমি, এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে ওই বাংলা একাডেমির প্রাঙ্গণটা। এরকম অনুভূতি কাজ করতো, কারণ ওই সময়টাতে বয়স কম, জীবনের ব্যাপ্তিও ছোট, তেমন আরো নানাবিধ অসাধারণ জীবন আনন্দের ছোঁয়া তখনও হয়তো পাইনি। তো মনে হতো যে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দ, এই জগতে ডুবে থাকা। তারপরে যেটা হলো, বই আর কয়টা কিনতে পারো ওই সময়টাতে, যেটা বললাম। তো আমার আরেকটা নেশা তখন জন্মালো, সেটা হচ্ছে যে শাহবাগে যে পাবলিক লাইব্রেরি,
হঠাৎ মনে হলো যে এখানে নাকি অনেক বই পাওয়া যায় এবং সেগুলো নাকি পড়তেও টাকা লাগে না, সুন্দর যে ইচ্ছা সেই নাকি গিয়ে সারাদিন পড়তে পারে। তো এরকম ভাবনা থেকে এটাও কলেজ লাইফের ঘটনা, এটা হচ্ছে আরও আগের 1999-2000 সালের ঘটনা। তো তখন থেকে আমার একটা নেশার মতো হলো যে ছুটির দিনগুলোতে, যেদিন কলেজ থাকতো না, ওই সেই পাবলিক লাইব্রেরিতে চলে যেতাম এবং একদম সকালবেলা গিয়ে সেখানে ঢুকতাম এবং একটার পর একটা বই পড়তাম। এবং অদ্ভুত একটা মজা, আমার কিনতে হচ্ছে না, যেহেতু কত লেখকের কত শত শত হাজার হাজারো বই। দুপুরবেলা কোনো মতে খেয়ে আবার সেখানে ঢুকে সারাদিন বই পড়া, একেবারে সেই 7:30-8টার সময় যখন বন্ধ হতো তারপরে বেরিয়ে আসা, এবং সারাটা দিন ওভাবে বইয়ের সাথে কাটানোর পরে মনে হতো যে না, পুরো জগৎ থেকে বিচ্ছিন্ন ছিলাম, কোথায় যেন ডুবেছিলাম, কি একটা অদ্ভুত স্বপ্নের মতো দিন কাটালাম। অপেক্ষা করতাম আবার কখন ছুটির দিন আসবে। এভাবে সেই পাবলিক লাইব্রেরিতে আমার অজস্র স্মৃতি সেই কিশোর বয়সের, বই পড়ে কাটিয়ে দেবার। এবং ওখানে অনেক নতুন নতুন বইয়ের দিশা পেলাম, মানে সন্ধান পেলাম বা দিশা পেলাম, যাই বলি না কেন। এভাবে তারপরে আস্তে আস্তে প্রত্যেক বছর আসলো বইমেলা, আসলো, এবং আমি বেশিরভাগ বই আসলো ওই বইমেলার ওই এক মাসেই কিনতাম। মাঝে মাঝে নিউ মার্কেটের বইয়ের দোকানগুলো থেকেও কেনা হতো, সেই অনেক আগের কথা যদি বলি। আর সেই বইমেলা বইগুলোই সারা বছর ধরে পড়তাম, এছাড়া হয়তো টুকটাক কেনা হতো। আর বেশিরভাগ বই পড়া শুরু করলাম হচ্ছে যে, আমার কাছে একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে বই পড়ার জন্য আসলে অনেক বেশি কনসেন্ট্রেশনের দরকার। চারপাশে অনেক হট্টগোল, হই হুল্লার, অন্য অনেক দিকে প্রলোভন, হাতছানি, 2 পৃষ্ঠা পড়ছি আবার একটা কাজে যেতে হচ্ছে, এভাবে আসলে আমার কাছে মনে হয় আসলে সাহিত্য শিল্প কোনোটারই সাধনা বা সত্যিকার অর্থে উপভোগ করা যায় না। তো ঢাকা শহরে থাকলে আসলে নানা কিছুর হাত ছাড়া, এই কারণে সবচেয়ে বেশি বই পড়তাম যখন ওই ছুটিতে আমার হোম টাউন পটুয়াখালীতে চলে যেতাম। সেখানে তো এক গাদা বই ব্যাগে ভরে নিয়ে যেতাম। এমন হয়েছে যে হয়তো বইমেলায় কিনেছি কিন্তু এখনো পড়া হয়নি, এগুলো রেখে দিতাম যে না, বাড়ি যখন যাব প্রচুর বই নিয়ে যাব। তো সেই লঞ্চ জার্নি থেকে শুরু হতো বইটা পড়া। কেবিনে ঢুকলাম, লঞ্চটা ছাড়লো এবং সাথে সাথে শুরু হয়ে যেত মানে বই পড়ছি। মাঝে মাঝে হয়তো গিয়ে ডেকে বসতাম, বেয়ারাকে বলতাম চা দিতে, এবং চা খেয়ে হয়তো একটা নদীর সৌন্দর্য উপভোগ করে আবার রুমে এসে একটার পর একটা পাতা উল্টে যাচ্ছে, বই পড়ছি অনেক রাত পর্যন্ত। আবার মাঝরাত থেকে একটু পরে ডেকে দাঁড়িয়ে সেই খোলা আকাশের নিচে অন্ধকার সাথে নদীর সৌন্দর্য দেখা, আবার এসে বই পড়া। এই যে শুরু হলো, এবং বাড়িতে যে কয়টা দিনই থাকতাম শুধু বই আর বই, এবং সকাল থেকে রাত অবধি, রাত 3টা, 3:30, 4টা, 4:30 পর্যন্ত বই পড়ছি। আবার ঘুম থেকে উঠে সেই বই মাঝখানে শুধু না খাওয়ার সময়টা, আর বিকেলবেলা ওই যে নদীর পাড়ে যাওয়া, এটা বাদে বাকি পুরোটা সময় শুধু বইয়ের ভেতরে ঢুকে থাকা। এটাই সময় এগিয়ে যায়, বইয়ের সংখ্যা বাড়ে। এবং এর মধ্যে আরেকটা যেটা বলি, এফএম লাইব্রেরি, সো লাইব্রেরি বিষয়ে বলি, আমার ব্যক্তিগত সংগ্রহের কথা বলি। খুব যে বই মানে অনেক বই আছে বিষয়টা এরকম না, তবে যতগুলোই আছে না কেন তার প্রতি আমার ভালোবাসা সীমাহীন। এবং এখনও মনে আছে যে যখন লাইব্রেরিটা আমার পটুয়াখালীতে ছিল, তখন হচ্ছে ছুটি ছাটায় যখন গিয়ে অনেকদিন পরে যেতাম, সেই লাইব্রেরির সামনে গিয়ে যখন দাঁড়াতাম, যে অনুভূতিটা হতো, মনে হয় একমাত্র প্রেমিকার কাছে বহুদিন পরে ফিরলেই অনুভূতি হয়। বইগুলো বের করে ময়লা জমেছে কিনা দেখতাম, সেই মুছে রাখা, এবং এক লেখকের বই একসাথে, তারপরে ওর কাছাকাছি লেখক, মানে একই ধরনের বই কে লেখেন, এভাবে ওই বইগুলো তার পাশে রাখা, সায়েন্স ফিকশন এক জায়গায় রাখা, ভ্রমণ কাহিনী এক জায়গায় রাখা, কবিতার বই এক জায়গায় রাখা, এগুলো করতে যে কত ভালো লাগতো সেটা আমি বোঝাতে পারবো না। অন্য একটা দুনিয়াতে ডুবে থাকার মতো একটা অনুভূতি আসলে। এবং সেগুলো মুছে রুছে আবার সুন্দর করে এক জায়গায় সাজিয়ে রেখে যখন সবগুলোকে একবার দূর থেকে দেখতাম, মনে হতো মানে শান্তিতে ও আনন্দে মনটা ভরে যেত। আর যেদিন চলে আসতাম, আর কারো কাছ থেকে বিদায় নেই আর না নেই, ওই লাইব্রেরির সামনে মানে ওই বইগুলো থেকে বিদায় ঠিকই নিয়ে আসতাম। ওখানে গিয়ে হয়তো বিকেলবেলা বা সন্ধ্যাবেলা লঞ্চ ছাড়তো, তার আগে যখন বাসা থেকে বের হচ্ছি, তা ঠিক আগ মুহূর্তে সবার চোখে ফাঁকি দিয়ে ওই দোতলা উঠে গিয়ে ঠিকই লাইব্রেরির সামনে অন্তত 1 মিনিটের জন্য হলেও দাঁড়িয়ে থাকতাম, যে আবার কবে এই বইগুলোকে দেখবো জানি না। আমি জানি না আপনি হয়তো বাড়াবাড়ি মনে করছেন কিনা বা আসলে বোর ফিল করছেন কিনা, কিন্তু আসলে আমার এমনই ছিল, এটাকে পাগলামি বলতে পারেন। তো এসবের কিন্তু এই ধরনের অনেক অদ্ভুত পাগলামি আমার আছে। তো তারপরে বইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসাই ভাবে, তারপর একটা সময় মনে হলো যে না, আমি সব বই ঢাকায় নিয়ে আসি। তখন ঢাকায় নিয়ে আসলাম এবং আস্তে আস্তে বই সংখ্যা বাড়তে থাকলো। তো এভাবে এখনও আমি মাঝে মাঝে, এখন অবশ্য কমে গেছে, নানা ব্যস্ততায় পারি না, এখনও মাঝে মাঝে সবগুলো বই আবার বের করে একটু মুছে রুছে আবার সুন্দর করে এক জায়গায় সাজিয়ে রাখি, ওইভাবে লেখক ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ, এবং দূর থেকে দাঁড়িয়ে মুগ্ধ চোখে দেখি যে আমার হয়তো বড়াই করার মতো আর কিছুই নেই, কিন্তু এই যে এত বইগুলো আছে, আমার মনে হয় যে না, অন্তত এগুলো নিয়ে কিছুটা হলেও একটা আত্মতৃপ্তি অনুভব করা যেতেই পারে। আর এমনও অনেক স্মৃতি আছে আমার, যে বই মেলা থেকে বই কেনার পরে অনেক বই জমে গেছে, এবং সেগুলো একটার পর একটা যখনই নতুন বই আসে আগের বইয়ের সাথে সেটা যোগ হয়ে আমার বিছানাতেই থাকে। এরকম প্রত্যেক বই মেলাতেই কম বেশি হয়। ফেব্রুয়ারি মাসের বেশিরভাগ সময়ই আমার বিছানা ঘুরে বই আর বই শুধু একটার উপর একটা সারি করে রাখা, এবং কেন যেন ওই বিছানার পাশে রাখতেই ভালো লাগে, যে আমি ঘুম থেকে উঠে ওই বইগুলোকে দেখি, আবার ওগুলোকে দেখি ঘুমাতে যাই, অনেকটা জীবন সঙ্গিনীর মতো আমার সকাল আর রাত জুড়ে থাকে। তারপরে ফেব্রুয়ারি মাস যখন শেষ হয়, তখন একবারে সেগুলোকে হয়তো লাইব্রেরিতে ঢোকাই। তার আগ পর্যন্ত ওই ফেব্রুয়ারিতে আমার বিছানাতে থাকে সেই বইগুলো, আমার সব সুখ দুঃখের সঙ্গী হয়ে। দেখতে ভালো লাগে, হাত বুলাতে ভালো লাগে, মনে হচ্ছে যেন প্রিয় তোমাকে আদর করছে, এরকম একটা অনুভূতি আর কি। আর
একটা জিনিস আমার মনে হয়, এটা বলতে পারেন যে অহেতুক খালি খালিই মনে হয়, ছেলে মানুষই একটা, কিন্তু তারপরে আমার কেন যেন মনে হয় যে একটা সময় জীবনের হয়তো একটা স্টেজে গিয়ে আমার জীবন অনেক নিঃসঙ্গতা ভর করবে এবং তখন হয়তো একেবারেই একা হয়ে যাব, কোনো বন্ধু আশপাশে নেই, কেউই নেই। তো ওই ভয়াবহ শূন্যতায়, নিঃসঙ্গতায় আমি কি করে সময় কাটাবো বা কে আমাকে সঙ্গ দেবে? তো আমার যত বই কিনি, এত বই কিনি, তার বেশিরভাগই হয়তো না পড়া থেকে যায়। এর পেছনে হয়তো একটা অবচেতন মনে সূক্ষ্ম উদ্দেশ্য কাজ করে যে সেই জীবনের ঘোর নিঃসঙ্গতার সময়টাতে অন্তত কেউ পাশে না থাকলেও এই বইগুলো আমাকে সঙ্গ দেবে। সারাদিন রাত শুধু বই পড়বো হয়তো এবং নিঃসঙ্গ হয়তো আর মনে হবে না নিজেকে, এরকম একটা সূক্ষ্ম ভাবনা হয়তো কাজ করে। আমি ঠিক শিওর না আসলে। যদি কখনো হয়, আমার মনে হয় নিঃসঙ্গ অনুভব করবো না, অন্তত বইগুলোর জন্যই, যদি কোনো বন্ধু পাশে নাও থাকে। আর এত কিছু আসলে আমার ব্যক্তিগত একেবারেই সাতকাহন বর্ণনা করলাম এই জন্য যে একটা অন্যরকম FM লাইব্রেরি করার উদ্দেশ্য তো ছিলই। আর এগুলো বলার সবকিছুর পরে একটা আসলে সত্যিকারে যেটা আমার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে সময়টা এখন অনেক দ্রুত বদলে যাচ্ছে, বদলে গেছে ইনফ্যাক্ট অনেকখানি। এখন আসলে আমরা অনেক বেশি কম্পিউটার, ইন্টারনেট এবং সোশ্যাল কমিউনিকেশন নিয়ে এতটাই বিজি, এই জীবনের এই সুকুমার বৃত্তিগুলো, নিজের ভেতরের সুকুমার সত্তাটাকে আসলে অনেকেই আমরা বিসর্জন দিতে চলেছি। সেই একটু বই কেনা বা বই পড়া বা বইয়ের সাথে সময় কাটানো বা বইকে নিয়ে সেই যে আবেগ, এবং আমি আমার যে অভিজ্ঞতাগুলো বললাম এর থেকে আরও অনেক অসম্ভব সুন্দর অভিজ্ঞতা অনেকেরই আছে, যে বই নিয়ে অনেক প্রিয় স্মৃতি, বই নিয়ে অনেক নাটকীয় ঘটনা ঘটে গেল জীবনে, হয়তো বই বিনিময় নিয়ে হয়তো হৃদয় বিনিময়টাই হয়ে গেল শেষ পর্যন্ত। এরকম অনেক অদ্ভুত বর্ণিল স্মৃতি সবার আছে, যেগুলোর কাছে আমারগুলো অনেক ম্লান। তো আমি জানি যে এই জন্য আমি বাহাদুরি করে স্মৃতিগুলো বলতে চাই না, আমি শুধু এটুকুই বলতে চেয়েছি যে বই নিয়ে নিশ্চয়ই এরকম অনেক ঘটনা, অনেক স্মৃতি অনেক মানুষের যুগে যুগে হয়ে গেছে, কিন্তু এখন এমন একটা সময় এসছে স্মৃতি তো দূরের কথা, বইয়ের সাথেই হয়তো আমাদের দেখা হয় না বা বই পড়াও হয় না। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে সত্যিকার অর্থে আপনার নিজের ভেতরটাকে যদি আরও অনেক উঁচুতে নিয়ে যেতে চান, নিজের দেখার চোখটাকে যদি আরও বড় করতে চান এবং নিজের জগৎটাকে যদি আরও প্রসারিত করতে চান, বইয়ের বিকল্প আমার কাছে মনে হয় কিছুই নেই। এবং এমনও হতে পারে যে আপনি অনেক চেষ্টা করে হয়তো নিজের ভেতরের যে আপনার যে ঋদ্ধতা বা আপনার যে আসলে মানসিক উৎকর্ষ, তাকে আপনি অনেক চেষ্টা করে হয়তো আর বাড়াতে পারছেন না, একটা জায়গাতে আবদ্ধ থাকছেন। এটা হয়তো সবচেয়ে বেশি যেটা পারে সেটা হচ্ছে বই, সেই আপনাকে আরও উপরে টেনে তুলবে, সেই আপনাকে প্রসারিত করবে, আপনার জগৎটাকে একটু একটু করে আস্তে আস্তে, সেই আমরা যেভাবে বেলুন ফুলে একটু একটু করে বাতাস দিয়ে সেটা ফুলে যায়, এই কাজটা মনে হয় বই করে। প্রথমে আমাদের জগৎটা, অস্তিত্বটা এবং আমাদের ভেতরের অনুভূতির ব্যাপ্তিটা খুব ছোট থাকে এবং বই সেই বাতাসের মতো করে একটু একটু ফুলিয়ে দেয়, জগৎটাকে বড় করে ফেলে। এবং বেলুন হয়তো অতিরিক্ত ফুলালে হয়তো ফেটে যায় একটা সময়, কিন্তু বইয়ের ক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, শুধু প্রসারিতই হবে, অনন্ত নিখিলময় সেই প্রসারণ ঘটবে হয়তো। আর বলার উদ্দেশ্য যেটা এটাই ছিল যে এই সময়ের আসলে সব স্রোতে গা ভাসিয়ে দিয়ে এটাই শেষ কথা হওয়া উচিত না। সবাই যেভাবে চলছে, সবাই যেভাবে জীবন কাটাচ্ছে, আপনাকেও তাই করতে হবে। সবসময় প্লিজ স্রোতে গা ভাসাবেন না, কিছুটা বইয়ের সাথে সময় দিন, বই পড়ুন, নিজের প্রবৃদ্ধি ঘটবে, উৎকর্ষ ঘটবে এবং অবশ্যই নিজেকে নিজে বলে আপনি চিনতে পারবেন যে এই হচ্ছে আমি, এই হচ্ছে আমার উদ্দেশ্য জীবনের, এই হচ্ছে আমার জীবনটা। এটা হয়তো কোনো মানুষ এসে বলবে না, কোনো পরিস্থিতিও হয়তো এমন আসবে না, কিছু বই পড়তে হতে সেই অদ্ভুত উপলব্ধিটা হয়তো জন্মাবে যে জীবনের মানে হচ্ছে এই, আর ওখানেই আমি যেতে চাই, ওটাই আমার অভীষ্ট লক্ষ্য। তাই একটা বই হোক, 10টা বই হোক, 20টা বই হোক, নিজের ছোট একটা লাইব্রেরি করুন যত্ন করে। আর একটু একটু করে যখন বই বাড়বে এবং সেগুলোর জগতের ভেতরে যখন আপনি ঢুকে যাবেন, তখন বুঝবেন যে আমি যে তীব্র আনন্দটা পেয়েছি, অনেক আমার খুব বই যে খুব বেশি তা না, কিন্তু তার ভেতরে যে নিজের একটা অন্যরকম জগৎ বানানোর যে একটা অদ্ভুত আনন্দ আমি পেয়েছি, এর থেকে বহুগুণে আপনি হয়তো পাবেন। আজকের FM লাইব্রেরির ভিন্নধর্মী FM লাইব্রেরির উদ্দেশ্য ছিল এটাই যে আপনারও একটা লাইব্রেরি হোক, বইয়ের জগতে আপনিও অবশ্যই জিতবেন। দ্যাটস অল। আর SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই। প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। সিঁড়িতে দাঁড়িয়ে কেন হেসে উঠলে, সাক্ষী রইল বন্ধু 3 জন। সিঁড়িতে দাঁড়িয়ে কেন হেসে উঠলে, সাক্ষী রইল বন্ধু 3 জন। সিঁড়িতে দাঁড়িয়ে কেন হেসে উঠলে নীরা, কেন হেসে উঠলে, কেন সহসা ঘুমের মধ্যে যেন বজ্রপাত, যেন সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরা হেসে উঠলে, সাক্ষী রইল বন্ধু 3 জন।
সিঁড়িতে দাঁড়িয়ে কেন হেসে, সাক্ষী কেন বন্ধু, কেন তিনজন, কেন? সিঁড়িতে দাঁড়িয়ে কেন হেসে উঠলে, সাক্ষী রইল বন্ধু তিনজন। একবার হাত ছুঁয়েছি, 7 কি 11 মাস পরে ওই হাত কিছু কৃশ, ঠান্ডা বা গরম নয়, অতীতের চেয়ে অলৌকিক হাসির শব্দের মতো রক্তস্রোত, অত্যন্ত আপন ওই হাত। সিগারেট না থাকলে আমি দুহাতে জড়িয়ে ঘ্রাণ নিতুম, মুখ বা চুলের নয়। ওই হাত ছুঁয়ে আমি সব বুঝি, আমি দুনিয়ার সব ডাক্তারের চেয়ে বড়। আমি হাত ছুঁয়ে দূরে ভ্রমর পেয়েছি শব্দে, প্রতিধ্বনি ফুলের শূন্যতা। ফুলের না ফসলের? বারান্দার নিচে সিটি মারে, যেন ইয়ার্কির টিকিট হয়েছে কেনা। আবার বিদেশে যাব, সমুদ্রে বা নদী, আবার বিদেশে। ট্রেনে জানালায় বসে ওই হাত রুমাল ওড়াবে। রাস্তায় এলুম আর শীত নেই, নিঃশ্বাস শরীরহীন। দ্রুত ট্যাক্সি ছুটে যায় স্বর্গে, হো হো অট্টহাসে ভাসে ম্যাজিক। নিশীথে মাথায় এক ছিটে নেই বাষ্প, চোখে চমৎকার আধো জাগা ঘুম। ঘুম, মনে পড়ে ঘুম, তুমি, ঘুম তুমি, ঘুম। সিঁড়িতে দাঁড়িয়ে কেন ঘুম, ঘুমোবার আগে তুমি স্নান করো। নীরা তুমি, স্বপ্নে যেন এরকম ছিল। কিংবা গান, বাথরুমে আয়না, খুব সাংঘাতিক স্মৃতির মতন। মনে পড়ে বাস স্টপে, স্বপ্নের ভিতরে স্বপ্নে স্বপ্নে বাস স্টপে কোনো দিন দেখা হয়নি। ওসব কবিতা। আজ যেরকম ঘোর দুঃখ পাওয়া গেল, অথচ কোথায় দুঃখ? দুঃখের প্রভূত দুঃখ। আহা, মানুষকে ভূতের মতো দুঃখে ধরে। চৌরাস্তায় কোনো দুঃখ নেই। নীরা বুকের সিন্দুক খুলে, আমাকে কিছুটা দুঃখ বুকের সিন্দুক খুলে যদি হাত ছুঁয়ে পাওয়া যেত, হাত ছুঁয়ে ধূসর খাতায় তবে আরেকটি কবিতা। কিংবা দুঃখ না থাকার দুঃখ, ভালোবাসা তার চেয়ে বড় নয়। অদ্ভুত রকম খেয়ালি একটা কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়ের। অপমান এবং নীরাকে উত্তর, এটা হচ্ছে কবিতার নাম। আর সো ফ্রেন্ডস, এই মুহূর্তে শুনছেন আমাকে আরেকবার, ইরাজকে আরেকবার, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM, শনিবারের বদলে এখন থেকে শুক্রবার রাতে। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, সেটা হচ্ছে যে থ্যাংকস মাচ ফর FM লাইব্রেরি, বাট রেগুলার না হলে FM লাইব্রেরি করতে হবে। আমরা ভুলে যাই এই সেগমেন্টের কথা, মনে যেন থাকে সেভাবে করলেই হবে। এটা হচ্ছে ড্রিম গার্লের কথা। আর আবির আমাকে জানিয়েছেন যে ওই FM লাইব্রেরিতে বই নিয়ে আরও কথা। আপনি বোধহয় রেসিডেন্সিয়ালে ছিলেন, আমি যদি না ভুলে থাকি এর মধ্যে। এবং রেসিডেন্সিয়ালের একটা স্মৃতি, সেটা হচ্ছে যে যখন আমাদের ঘুমানোর সময় হয়ে যেত, তখন হচ্ছে যে বই পড়া হয়তো শেষ হয়নি, তখন কাঁথার নিচে মোবাইলের টর্চ নিয়ে বই পড়া লাগতো, যেটা করতে কষ্ট পোহাতে হতো অনেক। আচ্ছা, বইয়ের কথা বলেছি, কিন্তু আমার অনেক স্মৃতি বলেছে। আসলে বইয়ের স্মৃতি বলতে গিয়ে অনেক অনেক হয়তো দামি, অনেক আমার মজার স্মৃতি বাদ পড়ে গেছে। এর একটা অংশ হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আমাদের আবির হয়তো জানেন, ভয়াবহ আমাদের কড়াকড়ি সেখানে। যারা স্পেশাল ভিতরে হাউসে থাকতাম, বের হওয়া যেত না, সব কিছুতেই রেস্ট্রিকশন, ঘড়ি কাটা ধরে সব কিছু করা, এবং সব কিছুতেই বিধিনিষেধ। এর মধ্যে সবচেয়ে যেটা আনন্দের উপকরণ ছিল সেটা হচ্ছে গল্পের বই। এবং যেহেতু আমরা বাইরে যেতে পারি না, বাইরে থেকে কেউ আমাদের সাথে আসতে পারে না, যোগাযোগ হয় না, প্রচণ্ড রেস্ট্রিকশন, তাই গল্পের বই ছিল খুব দুর্লভ, এবং দুর্লভ জিনিসের দামও থাকে অনেক বেশি, কদরটাও বেশি হয়। তাই একটা গল্পের বই যখন কারো হাতে আসতো, আমাদের সিনিয়র সেকশনে 3টা হাউস ছিল, নজরুল ইসলাম হাউস, ফজলুল হক হাউস এবং লালন শাহ হাউস। তো এই 3 হাউসের আমাদের কারো কাছে একটা বই যদি আসতো, আমরা 3 হাউসেই খবর চলে যেত একদম দ্রুত বাতাসের বেগে যে অমুক হাউসের অমুকের কাছে একটা নতুন বই এসছে। তো তারপরে হতো সিরিয়াল দেওয়া শুরু হতো। আমি ফার্স্ট সিরিয়াল, তারপর একজন সেকেন্ড সিরিয়াল, তারপর একজন থার্ড সিরিয়াল, এরকম 20-25টা সিরিয়াল পড়তো। যে সিরিয়াল হচ্ছে যে ওর পড়াশোনা যে বইটায় পেয়েছে কোনো না কোনোভাবে, এই দুঃসহ না, মানে এই দুর্লভ এই সৌভাগ্য যার হয়েছে, তার প্রতি তো সবাই ঈর্ষান্বিত। তো সে পড়ার পরে প্রথমে যে বইটা পড়বে তার হচ্ছে ফার্স্ট সিরিয়াল। এভাবে যে আগে সিরিয়াল দিত তার কাছে আগে বই যেত। এভাবে একটা বই 3 হাউসেই আমাদের পুরো ব্যাচের যারা যারা বই পড়তো সবার হাত ঘুরতো, এবং দেখা যেত যারা ফার্স্ট সিরিয়াল, সেকেন্ড সিরিয়াল খুব আনন্দে থাকতো যে সবার আগে পড়তে পারবে, আর যারা একটু পেছনের দিকে তারা অনেক দিন ধরে অপেক্ষা করতো কখন তার হাতে ওই বইটা আসবে। তো এরকম বহুত, এখনো আমার সেই সিরিয়ালের কথা মনে পড়ে, ফার্স্ট সিরিয়াল, সেকেন্ড সিরিয়াল, থার্ড সিরিয়াল। আর বইটা জেনেছে সেটা একটা ব্যাপক বিরচিত মর্যাদা পেত, সবাই তার সাথে সে খাতির টাতির করতে চাইতো, তেল দিত আর কি, দেখে যাতে বইটা সে সিরিয়ালটা যাতে তার একটু আগায়। এরকম অনেক ছেলে মানুষই পাগলামির কথা মনে পড়ছে ওই সময়, এবং তীব্র নেশা ছিল ওই সময়টাতে। আমাদের মোটামুটি অনেক বই পাগলা ফ্রেন্ড ছিলাম আমাদের ব্যাচের মধ্যে, এবং সবগুলো ব্যাচেই ছিল। গল্প বই ছিল সবচেয়ে বড় বিনোদনের উপায়, এবং নিষিদ্ধভাবে ঢোকাই বইগুলো ছিল বিনোদনের সবচেয়ে বড় খোরাক।
আর এবং আরেকটা জিনিস ছিল, ওই সময় যেহেতু বয়স কম, তো সবার মধ্যে কিছু ছেলে মানুষই থাকতো। দেখা যেত যে আমার কাছে একটা বই আছে এবং আমার বন্ধুর কাছে আরেকটা, কিন্তু খালি হাতে বই দেওয়া যাবে না, মানে এটা ছিল গিভ অ্যান্ড টেক, কিছু দাও কিছু নাও। তো তোমার হাতে কোনো বই নেই, তোমাকে তাহলে আমার বই দিব না, তুমি আমাকে একটা বই দাও, দেন আমারটা তোমাকে দিব। দেখা যাচ্ছে এরকম এক্সচেঞ্জ হতো, সে তারটা পড়ে আমাকে দিল, আমি আমারটা পড়ে তাকে দিলাম। তো এরকম অনেক কাহিনী কীর্তি আছে বই নিয়ে। এবং সেই রেসিডেন্সিয়াল স্মৃতি, স্পেশালি আমাদের নাইট ক্লাস হতো। নাইট ক্লাসটা ছিল এরকম যে বিকালবেলা খেলাধুলার নির্দিষ্ট সময় ছিল, তারপরে আবার হাউসে ফিরে একটা মানে টি ব্রেক ছিল, চা এবং এক গ্লাস দুধ ছিল কম্পালসরি, এটা আমাদের সবাইকে খেতে হতো, সাথে পাউরুটি থাকতো। তো ওটা খেটে তারপর আবার রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার সে একেবারে স্কুলের কিংবা কলেজে ইউনিফর্ম পরে একদম একদম সুটেড বুটেড হয়ে আবার ক্লাসরুমে যাওয়া লাগতো সন্ধ্যার পরে, এবং 2 ঘন্টা সেখানে পড়াশোনা করা লাগতো। তো যারা ভালো ছাত্র, মানে ভালো ছাত্র বলতে রেগুলার পড়াশোনা নিয়মিত মন দিয়ে প্রত্যহ পড়াশোনা করে সেই সব আদর্শ ছেলেপিলে, তারা হচ্ছে মন দিয়ে পড়তো, স্যারদের কাছে প্রবলেম নিয়ে যেত, স্যার এটা কীভাবে সমাধান করবো। আর যারা আমরা ব্যাক বেঞ্চার ছিলাম, আমরা তো পিছনে ডেস্কে বসে সবার হাতে একটা করে গল্পের বই, ডেস্কের ভিতরে বই রাখার জায়গাতে কোনো মতে লুকিয়ে লুকিয়ে বই পড়া, এবং আবার যেগুলো অমনিবাস টাইপের বড় মোটা বই ছিল সেগুলো একদম টেবিলের উপরে রেখেই, মানে রচনা বইয়ের মতো দেখতে, ওগুলো খুব একটা ভাব নিতাম যে রচনা বই পড়ছি, রচনা মুখস্থ করছি, এরকম আর কি। খুব অনেক মজা ছিল। এবং আমার মনে হয় আমার ওই রেসিডেন্সিয়াল লাইফের বেশিরভাগ নাইট ক্লাসে গেছে হয় আড্ডা মেরে পিছনে বসে দুষ্টামি করে, না হলে অথবা চোরা চিরকুট চালাচালি করে। চোরা চিরকুট হচ্ছে যে মানে সরাসরি তো আড্ডা দেওয়া যাচ্ছে না, তাহলে তো স্যারের বকা খাওয়া লাগবে, এই জন্য চিরকুটে লিখে যে মজার কথা, দুষ্টামির কথা সবকিছু এরকম চিরকুটে পাস হতো, একজন আরেকজনকে দিতাম, সে আরেকজন কিন্তু পিছনে বসে এই কাজগুলোই হতো। তো এবং একটা কন্ডিশন ছিল সেখানে, যেহেতু অনেক ভালো মন্দ অনেক নিষিদ্ধ কথাবার্তাও লেখা থাকতো, যে যদি কেউ ধরা খায়, এটা হচ্ছে যে গুপ্তচরদের মতো, স্পাই, জেমস বন্ডের মতো যারা স্পাই, তাদের একটা নিয়ম থাকে গোয়েন্দাদের, সেটা হচ্ছে মানে গুপ্তচরদের, যে বিদেশি কোনো শত্রুর হাতে ধরা পড়লে ওদের একটা সায়ানাইড পিল থাকে ওই ঠোঁটের নিচে, মুখের ভেতরে, দাঁতের ভেতরে, এবং ওটা খেয়ে সুইসাইড করতে হবে, কারণ টর্চার করে না হলে ভেতরে সব কথা তারা বের করে ফেলবে। তো গুপ্তচরদের এরকম একটা নিয়ম থাকে যে মরে যাও তবু তথ্য ফাঁস করবে না। তো আমাদের একটা এরকম এই চিরকুট চালাচালা যা করতে, তাদের মধ্যে একটা নিয়ম ছিল যে ধরা পড়ার বিন্দুমাত্র চান্স থাকলে হাতের কাগজটা যে কোনোভাবে সরিয়ে ফেলতে হবে, কারণ ওখানে অনেক এমন সব কথাবার্তা লেখা থাকতো যেগুলো সবগুলো স্যারদের হাতে যাওয়াটা সমীচীন না। তো এরকম একটা ব্যাপার ছিল। আর তো এই চিরকুট চালাচালি, আড্ডা, দুষ্টামি, এবং এর পাশাপাশি ছিল বড় অংশ জুড়ে সেই ক্লাসরুমে বই পড়ার বিষয়টা, আর হাউসে ফিরে আবার সেই গল্পের বই, এবং কত যে বই রেসিডেন্সিয়ালে থাকতে পড়েছি, এবং যে সে যে কি তীব্র নেশা। স্পেশালি ছুটির দিনগুলোতে, আমাদের শুক্রবারটাতে ছিল অফ ডে, ওই দিন হচ্ছে যে শুধুমাত্র রাতে নাইট ক্লাস, আর কিছুই নেই, কোনো কিছুই করতে হচ্ছে না ওই দিন। এবং বৃহস্পতিবার রাত থেকেই এই ছুটি শুরু হয়ে যেত আমাদের। তো বৃহস্পতিবার রাত থেকে হতো সেই গল্পের বইয়ের এক মহা উৎসব, কত বই আছে চারপাশে খবর হয়ে যেত, মানে তখন খোঁজাখুঁজি শুরু হতো। এরকম অজস্র স্মৃতি। আসলে বই নিয়ে এত স্মৃতি শেয়ার করার উদ্দেশ্য একটাই, যে এই অদ্ভুত জগতে যে কি অদ্ভুত আনন্দ, যারা না আছেন এই জগতের ভিতরে আসলেই বুঝবেন অনেক বড় একটা আনন্দ থেকে জীবনে বঞ্চিত হচ্ছেন, হবেন না প্লিজ। এত সুন্দর একটা আনন্দ সবারই আসুক জীবনে। SMS এসছে কিছু, আমাকে আরো বন্ধুরা SMS পাঠিয়েছেন, তবে সবই পড়বো একটু পরে। আপাতত আরেকটা কবিতা পড়ি, এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের আরেকটা কবিতা, উত্তরাধিকার কবিতাটার নাম। এটা পড়ে আমি পরে গানটাতে চলে যাচ্ছি। পিঙ্ক ফ্লয়েডের গান শুনবো একটু পরে। আবির আমাকে তীব্র বকা দিয়েছেন। নবীন কিশোর, তোমায় দিলাম ভুবন নাগার আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, এসব এখন তোমারই। তোমার হাত ভরে নাও আমার অবেলা, আমার দুঃখবিহীন দুঃখ, ক্রোধ, শিহরণ। নবীন কিশোর, তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আভরণ, জ্বলন্ত বুকে কফির চুমুক, সিগারেট চুরি, জানালার পাশে বালিকার প্রতি বারবার ভুল পুরুষ বাক্য, কবিতার কাছে হাঁটু মুড়ে বসা, ছুরির ঝলক, অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা, আত্মহনন, শহরের পিঠ তোলপাড় করা, অহংকারের দ্রুত পদপাত, একখানা নদী, 2-3টে দেশ, কয়েকটি নারী, এসবই আমার পুরনো পোশাক, বড় প্রিয় ছিল। এখন শরীরে আঁট হয়ে বসে, মানায় না আর। তোমাকে দিলাম নবীন কিশোর। ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও, অথবা ঘৃণায় দূরে ফেলে দাও, যা খুশি তোমার। তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয়। অন্যরকম একটা কবিতা, উত্তরাধিকার। সো ফ্রেন্ডস, SMS করে যা বলতে চান প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে।
ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ এবং শুনছেন এই মুহূর্তে ইরাজকে, আর চলছে শনিবার না শুক্রবার রাতের বিশেষ আয়োজন এখন থেকে রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি এই মুহূর্তে আছেন। সময় যখন এক্স্যাক্টলি 1:45 ওই মুহূর্তে আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে ওয়ারফেজের গান রাত্রি। দুর্দান্ত লাগে গানটা আমার কাছে, একটা অদ্ভুত রকমের একটা মানে উন্মাদনা জায়গা। গানটা শুনে মনে হয় যে রাতে রাতে আসলেই ছুটে কোথাও চলে যায় অজানা কোনো এক উদ্দেশ্যে। ওয়ারফেজের একদম প্রথম অ্যালবাম ওয়ারফেজ থেকে গানটা, সেলফ টাইটেল অ্যালবাম ওয়ারফেজ যার নাম ছিল, সেখান থেকে গানটা নেওয়া হয়েছে। আর তার আগে ছিল পিঙ্ক ফ্লয়েডের গান কামিং ব্যাক টু লাইফ। আর এই মুহূর্তে আমি কয়েকটা SMS পড়ি, অনেকক্ষণ ধরে SMS পড়া হচ্ছে না। আমাকে ড্রিম গার্ল খালি রিকোয়েস্ট করে এফএম লাইব্রেরির কথা শেষ হলো, এখন আবার বলছে অভিযাত্রিকের কথা। এটাও করতে হবে, অবশ্যই করব, এবং এটা আমি আনন্দ হিসেবে নিচ্ছি, পেইন হিসেবে না। আমার ভালোই লাগে সেগমেন্টগুলো করতে। আর আমার ভালো লাগে যখন এই কোনো সেগমেন্টের জন্য কেউ যখন প্রতীক্ষা করে, তখন মনে হয় যে সেগমেন্টগুলো করা সার্থক। কলি নিউ ফ্রেন্ড, মোস্ট ওয়েলকাম। রাহাত ফ্রম ঢাকা সিটি কলেজ আমাকে জানিয়েছেন অনেক দিন ধরেই শোনেন, বহুদিন পরে কথা হলো তার সাথে, অবশেষে কথা হলো দুজনায়। ফামিদুল, লিমন এবং আরো অনেকে SMS পাঠিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এখন একটা যেহেতু সময় কম, কবিতা একটা পড়ে তারপরে চটপট করে আমার মনে হয় যে আবার গানে চলে যাওয়াই ভালো। সুনীলের কবিতাই পড়বো সব আজকে। এটা না হচ্ছে আমিও ছিলাম। 5 জনে বলে 5 কথা, আমি নিজেকে এখনো চিনি না। চেয়েছিলাম তো সকালবেলার শুদ্ধ মানুষ হতে, 10 দিকে চেয়ে আলোর আকাশে আয়নায় মুখ দেখা, আমিও ছিলাম। এই সুখে নিঃশ্বাস জানি না কোথায় ভুল হয়ে যায়। ছায়া পড়ে ঘোর বনে, ঝড়ে বৃষ্টিতে পায়ে পায়ে হেঁটে, যাকে মনে করি বহু, সে মুখ ফিরিয়ে চলে যায়। চোখে অচেনা মতন ভ্রুকুটি, নেশায় রক্ত উন্মাদ হয়, তছনছ করি নারীকে। অস্তিত্বের সীমানা ছাড়িয়ে জেগে ওঠে সংহার। আধা সিঁড়ির শেষ ধাপে বসে চোখ জ্বালা করে ওঠে। চেয়েছিলাম তো সকালবেলা শুদ্ধ মানুষ হতে, বারবার সব ভুল হয়ে যায়। এত বিপরীত স্রোত বুকের মধ্যে, পুবল নিদাঘ পশ্চিমে হেলে মাথা, আমিও ছিলাম কান্নার মতো শোনায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে ইরাজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনি আছেন এই মুহূর্তে কোন চ্যানেলের সাথে নিশ্চয়ই জানেন, রেডিও আমার 88.4 FM। শুনছিলাম মাইলসের গান তুমি নাই। এটা হচ্ছে প্রত্যয় অ্যালবাম থেকে। এই অ্যালবামটা যখন বেরিয়েছিল আমি তখন ক্লাস 8-এ পড়ি, এবং এই গানটা আমার ব্যাপক প্রিয় ছিল, প্রায়ই গাইতাম, এখনও প্রিয়। অনেকদিন পর শুনলাম তুমি নাই, তাই জীবনটা ভরা যে শূন্যতায়। আর তার আগের গানটা ছিল ওয়ারফেজের গান রাত্রি, এবং আমার কাছে মনে হয় যে সময় একেবারেই শেষ। আজকে শেষ কবিতাটা পড়ে শেষ গানটাতে একটু চলে যাই আমি। সুনীলেরই কবিতা, সুনীলের নীরা নামটা খুব প্রিয়, অনেক কবিতা ঘুরে ফিরে নীরা এসেছে আর কি। তো এই কবিতাটার নাম হচ্ছে নীরার জন্য কবিতার ভূমিকা। এই কবিতার জন্য আর কেউ নেই, শুধু তুমি নীরা। এই কবিতার মধ্যরাত্রে তোমার নিভৃত মুখ লক্ষ্য করে ঘুমের ভিতরে তুমি আচমকা জেগে উঠে টিপয়ের থেকে জল খেতে গিয়ে জিভ কামড়ে এক মুহূর্ত ভাববে কে তোমায় মনে করছে এত রাত্রে। তখন আমার এই কবিতার প্রতিটি লাইন, শব্দ, অক্ষর, কমা, ড্যাশ, রেফ ও রয়ের ফুটকি সমেত ছুটে যাচ্ছে তোমার দিকে। তোমার আধো ঘুমন্ত নরম মুখের চারপাশে এলোমেলো চুলে ও বিছানায় আমার নিঃশ্বাসের মতো নিঃশব্দ এই শব্দগুলো, এই কবিতার প্রত্যেকটি অক্ষর গুণিনের বানের মতো শুধু তোমার জন্য। এরা শুধু তোমাকে বিদ্ধ করতে জানে। তুমি ভয় পেও না, তুমি ঘুমো, আমি বহু দূরে আছি। আমার ভয়ঙ্কর হাত তোমাকে ছোঁবে না। এই মধ্যরাত্রে আমার অসম্ভব জেগে ওঠা উষ্ণতা, তীব্র আকাঙ্ক্ষা ও চাপা আর্ত রব তোমাকে ভয় দেখাবে না। আমার সম্পূর্ণ আবেগ শুধু মোমবাতির আলোর মতো ভদ্র, হিম। শব্দ অক্ষরের কবিতায় তোমার শিয়রের কাছে যাবে। এরা তোমাকে চুম্বন করলে তুমি টের পাবে না। এরা তোমার সঙ্গে সারা রাত শুয়ে থাকবে এক বিছানায়, তুমি জেগে উঠবে না। সকালবেলা তোমার পায়ের কাছে মরা প্রজাপতির মতো লুটোবে। এদের আত্মা মিশে থাকবে তোমার শরীরের প্রতিটি রন্ধ্রে চিরজীবনের মতো।
বহুদিন পর তোমার সঙ্গে দেখা হলে ঝর্ণার জলের মতো হেসে উঠবে কিছুই না জেনে। নীরা, আমি তোমার অমন সুন্দর মুখে বাঁকা টিপের দিকে চেয়ে থাকব। আমি অন্য কথা বলার সময় তোমার প্রস্ফুটিত মুখখানি আদর করব মনে মনে। ঘর ভর্তি লোকের মধ্যেও আমি তোমার দিকে নিজস্ব চোখে তাকাবো। তুমি জানতে পারবে না তোমার সম্পূর্ণ শরীরে মিশে আছে আমার একটি অতি ব্যক্তিগত কবিতার প্রতিটি শব্দের আত্মা। এখন আজকে আর চলছে ড্রিমস হ্যাভ ইউ রেডিও আমার 88.4 FM এ। আজকে সময় শেষ, চলে যাচ্ছি আমি শুভরাত্রি জানিয়ে। আর 2 সপ্তাহ আগে শুভরাত্রি বলতে গিয়ে গলা হয়তো কাঁপেনি, কিন্তু হৃদয়টা ভেঙে টুকরো হয়ে গিয়েছিল, কারণ আমি জানতাম হয়তো এটাই শেষ শব্দ। আজকে শুভরাত্রি বলতে গিয়ে একটা অদ্ভুত আনন্দ কাজ করছে, একটা দৃঢ় প্রত্যয় সারা জীবন একসাথে থাকবো নিশ্চয়ই, ইনশাল্লাহ। ভালো থাকবেন।